স্যার, আপনি কি আমার সাথে শারীরিক সম্পর্ক করবেন? আমার বান্ধবীরা তার বয়ফ্রেন্ডের সাথে প্রতি সপ্তাহে হোটেল রুমে গিয়ে শারীরিক সম্পর্ক করে, আমাকে তারা বলে। আমিও ওগুলো করতে চাই আপনার সাথে। আমার তো আর বয়ফ্রেন্ড নেই, তাই আমি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। আমার ছাত্রীর কথা শুনে অবাক হলাম। কেবলমাত্র ক্লাস 10-এ পড়ে, আর এখনই বলতেছে তার সাথে নাকি। এটা কিভাবে সম্ভব? আমি এগুলোই ভাবতেছি। কি হলো স্যার, বলেন, করবেন আমার সাথে শারীরিক সম্পর্ক? এগুলো করলে নাকি খুব মজা পাওয়া যায়। আমিও করব আপনার সাথে। নিজুম, তুমি এগুলো কি বলতেছো? তোমাকে কে বলেছে এগুলোর কথা? তোমার বান্ধবীরা কি করে না করে সেটা তুমি করবে নাকি? হ্যাঁ, করব স্যার। তারা করলে আমিও করব। কেমন মজা আমিও দেখব। এখন আমি করব আপনার সাথে, আপনি করবেন কিনা বলেন। এটা কিন্তু মজা করার সময় না। এসব শয়তানি বাদ দিয়ে বই বের করো। না, আপনি বলেন করবেন কিনা, না হলে আমি অন্য ছেলের সাথে করব, যে আমার সাথে করতে চাইবে। কি এক সমস্যায় পড়লাম। ওকে বলতেছি এগুলো করা ঠিক না, আর ও তো শুনতেইছে না। কি করি এখন? পেয়েছি। আচ্ছা শোনো, আগে পড়াশোনা শেষ করো, তারপর না হয় বলবো। সত্যি তো স্যার? হ্যাঁ সত্যি। তাড়াতাড়ি বই বের করো। ঠিক আছে, আমি পাশের রুম থেকে বই আনতেছি, আপনি এখানে একটু বসে থাকেন। এর ফাঁকে চলুন পরিচয়টা দিয়ে নেই। আমি আরিয়ান, এবার ইন্টার দিতে বসে ছাত্র। ভালো ছাত্র হওয়ার কারণে পড়ালেখার পাশাপাশি টিউশন করি। প্রতিদিনের মতো আজকে তাকে পড়াতে এসেছি। বাকিটা তো আপনারা শুনলেনই। আচ্ছা আপনারাই বলেন তো, এসব করা কি সম্ভব? তাও আবার আমার ছাত্রীর সাথে। বিয়ের আগে এগুলো করা তো পাপ, কিন্তু আমরা কজন এগুলো ভাবি? আমরা অনেক মেয়ের সাথে পাপ কাজ করে বেড়াচ্ছি। দিন দিন কত মেয়ে তার সতীত্ব হারাচ্ছে তার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে। এগুলোই মনে মনে ভাবছি। স্যার, আমি বই এনেছি, কোনটা আগে বের করব? গণিত বই বের করো। আজকে শুধু অঙ্ক করব। কালকে যেগুলো করতে বলেছি সেগুলো করেছো? জি স্যার, দেখেন। তারপর অঙ্কগুলো দেখলাম, ঠিকভাবেই করেছে। তাহলে আজকের মতো পড়া শেষ। তুমি বই বন্ধ করো, আর আমি যাই। ওকে? কই যান স্যার? আমার সাথে শারীরিক সম্পর্ক করবেন এখন, না হলে বাবাকে বলে দিব আপনি আমার সাথে খারাপ কাজ করছেন। নিজে এগুলো কি বলো তুমি? শোনো, এগুলো বিয়ের আগে করলে আল্লাহ পাপ দেয়, আর এগুলো করা ঠিক না। আর তোমার সে বয়সও হয়নি। হ্যাঁ, আমার বান্ধবীরা করতেছে আর আমার বয়স হয় নাই। তাহলে এখন চলেন আমরা বিয়ে করব, তারপর শারীরিক সম্পর্ক করব। আমার কথা শোনো। না, আমি কিছু শুনবো না। খুব রাগ উঠে গিয়েছিল, তার কারণে দিলাম ওর কালে একটা থাপ্পড় মেরে। থাপ্পড় মারার কারণে দেখেও কান্না করতেছে। কি করলাম এটা আমি? ওর বাবাকে যদি বলে দেয় তাহলে তো আমাকে জেলের ভাত খাওয়াবে। খুব লেগেছে? দেখি কই লেগেছে। আপনি আমাকে টাচ করবেন না, আপনি আমাকে মেরেছেন। খুব লেগেছে তাই না? আপনি আমাকে টাচ করবেন না, আপনি আমাকে মেরেছেন। আমার বাবাকে বলে দিব আপনি আমাকে মেরেছেন। আমার বাবা আপনাকে জেলে দিবে আমাকে মারার অপরাধে। মা বাবা আমাকে আজ পর্যন্ত একদিনও গায়ে হাত দেয়নি, আর আপনি আমার গালে থাপ্পড় মেরেছেন। প্লিজ তোমার বাবাকে বলো না, না হলে আমাকে মেরে তক্তা বানাবে। আমার ছাত্রীর বাবা একজন পুলিশ অফিসার, তাই ভয় করতেছি। যদি বলে দেয় তাহলে আমার খবর করে ছাড়বে। না, আমি বাবাকে বলে দিব। আজকে বাবা বাসায় আসুক আগে। কেমন ছাত্রী রে ভাই, টিচারকে ভয় দেখায়। শোনো, কিছু কথা বলি তোমাকে। যেমন তুমি আজকে যে কথাগুলো বললা, সেটা হচ্ছে তোমার বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডের সাথে হোটেলে করে। তারা একসময় এটার জন্য পস্তাবে, সেটা তারা ভাবতেই পারবে না। আর এই যুগের সাথে তাল মিলিয়ে চললে তুমি ভালো হতে পারবে না। তোমার বান্ধবীরা এমন খারাপ কাজে লিপ্ত আছে, তারা কি করতেছে কিছুই জানে না, বুঝতেছে না। তাদের ভালোবাসা প্রমাণ দিতে গিয়ে তাদের বয়ফ্রেন্ডের কাছে তার সতীত্ব বিলিয়ে দিচ্ছে। তারা এগুলো করতেছে দেখি কি তুমিও করবে? এখনকার ভালোবাসা মানেই শারীরিক সম্পর্ক। এটাই কি ভালোবাসা? না, এটা ভালোবাসা না। আরে ভালোবাসা তো হয় সুন্দর একটা মন থেকে, শরীর দেখে নয়। এখন ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কত আপু তাদের সতীত্ব বিলিয়ে দিচ্ছে তাদের বয়ফ্রেন্ড নামক জানোয়ারদের কাছে। তার হিসাব অগণিত। আপুদের উদ্দেশ্যে কিছু বলি, আপুরা কবে তোমরা চালাক হবে? কোথায় লেখা আছে যে ভালোবাসার প্রমাণ দিতে হবে নিজের সতীত্ব দিয়ে? বয়ফ্রেন্ড ভালোবাসার প্রমাণ চাচ্ছে, তাহলে সতীত্ব বা অন্য কিছু দিয়ে প্রমাণ দাও। কখনো তোমরা প্রেমিকের কাছে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে নিজের সতীত্ব হারিও না, কারণ তোমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দেখার অধিকার শুধুমাত্র তোমার স্বামীর, অন্য কারো না। আর বেশি কিছু বলবো না। মেয়েদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সতীত্ব। এটা যদি বিয়ের আগে প্রেমিকের কাছে বিলে দেন, তাহলে আপনার স্বামীকে কি দেবেন? অতিরিক্ত কিছু বলার জন্য দুঃখিত, ছোট ভাই ভেবে ক্ষমা করে দেবেন। এবার চলুন গল্পে আসা যাক। তো এবার বলো, এমন খারাপ কাজ কি তুমি করবে? কে কি করে না করে তুমি সেটা দেখবে না। ওরা খারাপ কাজ করে করুক, কিন্তু তুমি এগুলো করবে না। ওকে স্যার, আর এগুলো আমি করতে চাইবো না। যাক, থাপ্পড়টা তাহলে কাজে দিয়েছে।
এগুলো করলে আল্লাহ পাপ দেবে। থাপ্পড়টা কি খুব জোরে লেগেছে? আপনি খুব পচা স্যার, এত জোরে কেউ ছাত্রীকে মারে? আচ্ছা সরি, আর এমন হবে না। ভুল করে জোরে মেরে দিছি। দেখতেছি নিজমের গালে আমার 5টা আঙ্গুলের দাগ দেখলাম নিজমের গালে আমার 5 আঙ্গুলের দাগ বসে গেছে। মনে হচ্ছে রক্ত জমাট বেঁধে আছে ফর্সা গালে। আবারও সরি, ক্ষমা করে দাও। মাফ করতে পারি এক শর্তে, যদি মানেন। আবার কি যে চালাই ফেলে সেটাই ভাবতেছি। আচ্ছা বলো কি শর্ত? আপনি প্রতিদিন আমাকে পড়াতে আসার সময় আইসক্রিম নিয়ে আসবেন, আর প্রতি শুক্রবার স্কুল বন্ধের দিনে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। যদি এগুলো মানেন তাহলে মাফ করতে পারি, না হলে বাবাকে বলে দিব আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। ওরে বাপরে, এগুলো শর্ত নাকি অন্য কিছু? আজকের মেটা না যায়, কিন্তু ছাত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া কেমন দেখায়? মানুষ দেখলে তো খারাপ ভাববে। কি হলো স্যার, এত ভেবে লাভ নেই। আমার শর্তে রাজি হলে বলেন, না হলে বুঝতেই তো পারছেন আপনার কপালে কি আছে। অনেক ভাবার পর দেখতেছি রাজি না হয়ে বিপদ বেশি। যদি বলে দেয় তার বাবাকে, তাহলে তো আমি শেষ। তাই আর কিছু না ভেবে রাজি হলাম। আচ্ছা আমি রাজি তোমার শর্তে, কিন্তু এগুলো কথা কাউকে বলো না, ঠিক আছে? ঠিক আছে, বলবো না। আমার শর্তের কথা মনে থাকে যেন। তাহলে আজকে আমি যাই। ওকে যান, দেখে শুনে যাবেন স্যার। আচ্ছা ঠিক আছে। আমি বসা থেকে উঠে পেছনে ঘুরে আমরা দুজনে অবাক, কারণ রুমের দরজার কাছে আন্টি মানে নিজমের মা দাঁড়িয়ে আছে। আমি তো ভয়ে শেষ। আমাদের কথাগুলো শুনে ফেলেছে নাকি? নিঝুম, তোর কি পড়া শেষ? মা। পড়া শেষ হলে তোর স্যারকে নাস্তা করাতে নিয়ে আয়। পড়া শেষ মা, আর তুমি যাও, আমি স্যারকে নিয়ে আসছি। আরিয়ান, বাবা তুমি নাস্তা করে যেও। আন্টি এগুলোর কি দরকার ছিল? আর আমাকে একটু তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। নাস্তা করে তারপরে যাবে, ওকে? না হয়ে তোমার খবর আছে, তোমার আঙ্কেলকে বলে দিব। কি এক জ্বালা, মা মেয়ে খেলে আমাকে আঙ্কেলের ভয় দেখায়। আঙ্কেলকে বেশি ভয় পাই তাই বলে। ঠিক আছে আন্টি, খেয়ে যাব। কি ব্যাপার স্যার, ঘরে এসি ছাড়া আছে তাও আপনি ঘামতেছেন? কোনো সমস্যা, শরীর খারাপ করতেছে নাকি? আরে না, আমি তো ভয়ে ঘামতেছি। আমি মনে করেছিলাম আমাদের মাঝে যে কথাগুলো হলো সেগুলো তোমার মা শুনে ফেলেছে। যদি শুনে তাহলে কাল থেকে আর তোমাকে পড়াতে আসতে পারবো না। কেন স্যার? তুমি বুঝবে না। ওকে থাকো, আমি গেলাম। আজ যেগুলো পড়া দিলাম ঠিকভাবে পড়ো, ওকে? যাবেন মানে? আম্মু কি বললো শোনেননি? আপনাকে নাস্তা করে যেতে, না হলে কিন্তু আম্মু আব্বুকে বলে দিবে। ঠিক আছে চলো, তাড়াতাড়ি নাস্তা করে আমাকে বাড়িতে যেতে হবে। এখানে যতই থাকবো তত আমাকে আরো বিপদে পড়তে হবে। কেন, আপনি কি বিয়ে করেছেন নাকি? আমার জানা মতে তো আপনি বিয়ে করেন নাই। এখানে আবার বিয়ের কথা কোত্থেকে আসলো? আর আমি যদি বিয়ে করি তাহলে তোমাকে সবার আগে দাওয়াত দেবো। কি হলো, একা একাই হাসতেছে কেন? আবার কোথায় হারিয়ে গেলে? কখন থেকে ডাকতেছি, শোনো না? আল্লাহ জানে মাথায় কি চলে ওর। জি স্যার, তো আপনার বাড়িতে তো বউও নাই, যদি থাকতো তাহলে কথা ছিল। আর আপনার বাসায় যাওয়ার এত তাড়া কিসের? তুমি বুঝবা না। যদি বোঝায় বলেন তাহলে সব বুঝবো স্যার। আন্টির হাক ডাক শুনতে পেলাম। এই নিঝুম, তোর স্যারকে নিয়ে আয়। আসতেছি মা, একটু দাঁড়াও। একটা অঙ্ক বুঝে নেই, অঙ্কটা বুঝতেছি না। কত বড় মিথ্যুক দেখছেন? ঠিক আছে, তাড়াতাড়ি নিচে আয়। কি ব্যাপার? আগে জানতাম তুমি খুব দুষ্ট, কিন্তু এখন দেখতেছি বিনা কারণে মিথ্যা কথা বলো। কই স্যার, আমি মিথ্যা বললাম? কেন আন্টি কি এখন বললে যে অঙ্ক বুঝে নিচ্ছ, কিন্তু আমরা তো বসে গল্প করছি? স্যার আপনি একটু বেশি বলেন কেন? আর কোনো কথা না, চলেন নাস্তা করতে, মা ডাকতেছে। দুইজনেই 2 তলা থেকে নিচে নামলাম। বাবা আরিয়ান, এখানে বসো। যেখানে আন্টি বসতে বলে সেখানে বসলাম। আর আমার সামনে চেয়ারে বসেছে নিজুম, ঠিক আমার সোজাসুজি হয়ে। ওর দিকে তাকাতেই আমাকে অবাক করে দিয়ে চোখ টিপি দিয়ে আসতেছে। কি আজব মেয়ে, সেও মরবে আমাকেও মারবে। স্যারের সাথে কেমন মজা করে। তো বাবা নাস্তা করবে না, ভাত খাবে? ভাত খাবো না, এখন শুধু নাস্তা দিন আন্টি, বাসায় গিয়ে ভাত খাবো। নাস্তা? না মা, স্যারকে ভাত দাও, আজকে প্রথম আমাদের বাসায় খাচ্ছে। এই মেয়ে মনে হয় আজ আমাকে মেরে ফেলার প্ল্যান করতেছে। যত তাড়াতাড়ি এই বাড়ি থেকে বেরোতে যাচ্ছি, কিন্তু এই মেয়ের জ্বালায় যেতেই পারছি না। না আন্টি, আমি কথা শেষ না করতেই দেখতে পেলাম আমার প্লেটে ভাত তরকারি দিয়ে দিয়েছে। কি আর করার, খেতে তো হবেই। দেখতেছি প্লেটে আমার সবচেয়ে প্রিয় খাবারগুলো দিয়েছে, যেগুলো হলে আর আমার কিছুই চাই না। মনে হচ্ছে আমি এবারই জামাই, যেভাবে আদর যত্ন করে খাওয়াচ্ছে। খাওয়া শুরু করলাম, কিন্তু বিপদ ঘটলো তখন, যখন খাওয়া শেষের পথে আমার গায়ে কিসে যেন গোতা লাগতেছে। আমি ব্যথা পেয়ে হাঁক করে উঠলাম। কি হয়েছে বাবা, এমন করতেছো কেন? কিছু না আন্টি, যদি বলি তাহলে তো লজ্জায় পড়ে যাব। নিজের দিকে তাকিয়ে দেখি সে মিটিমিটি করে আসতেছে। এখন বুঝতে পারলাম এটা ওর কাজ। ওকে খাও বাবা।
খাওয়া দাওয়া শেষ করে আন্টির কাছ থেকে বিদায় নিয়ে যখন গেট দিয়ে বাইরে হবো, তখন পেছন থেকে নিঝুম ডাক দিল। স্যার মনে আছে তো আমার শর্তের কথা? কালকে থেকে যেন পালন করেন। হ্যাঁ মনে আছে। ঠিক আছে, এইবার যান, আর কালকে একটু তাড়াতাড়ি আসবেন আইসক্রিম নিয়ে। ওকে। তারপর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আমার ছাত্রীর বাসা থেকে আমার বাসা 10 থেকে 15 মিনিটের রাস্তা, তাই হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এসেছি। কি রে বাবা, আজকে আসতে এত দেরি হলো যে? আর বলো না মা, আমার ছাত্রীর মা না খেয়ে ছাড়ছিলই না, তাই খেয়ে আসলাম, তাই দেরি হলো। ও আচ্ছা, মা তাহলে আমি রুমে যাচ্ছি, একটু রেস্ট নেব। ওকে যা তাহলে। আর কি খাবি তুই বাবা? না মা, কিছু খাবো না। আমি রুমে এসে বিছানায় শরীর টেলিয়ে দিলাম। সন্ধ্যা 7টার দিকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে অবাক, কারণ সন্ধ্যা 7টা বাজতেছে, কিন্তু কেউ আমাকে ডাকেনি। তাই আম্মুকে ডাক দিলাম, মা, ও মা, কোথায় তুমি? আমি রান্নাঘরে। কেন, কি হয়েছে? আমি আম্মুর কাছে গেলাম। তুমি আমাকে আজকে ঘুম থেকে ডাকুনি কেন? এমনি। আর আমি মনে করেছিলাম টিউশন করে এসে তুই টায়ার্ড হয়েছিস, তাই ডাকি নাই। ঠিক আছে, এখন খেতে দাও, খুব ক্ষুধা পেয়েছে। ঠিক আছে, তুই গিয়ে টেবিলে বস, আমি তোকে খাবার দিচ্ছি। ওকে, তাড়াতাড়ি করো। মা আমাকে খাবার দিল। খেয়ে আবার রুমে চলে আসলাম। ভাবলাম অনেকদিন থেকে ফেসবুকে ঢোকা হয় না, একটু ফেসবুক থেকে ঘুরে আসি। ফেসবুকে ঢুকে ঘাটাঘাটি করতেছি। একটা অচেনা নাম্বার থেকে কেন যেন ফোন দিয়েছে। ভাবতেছি এটা আবার কে, কি করবো আমি। আমি আবার অচেনা নাম্বার থেকে ফোন আসলে তেমন একটা ধরি না। ধরি না বলে ভুল হবে, খুব কম ধরি। কয়েকবার কল দেওয়ার পর ধরলাম। কল রিসিভ করার সাথে সাথে একটা মেয়ে মিষ্টি কণ্ঠে বলে উঠলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আপনি আমাকে জিজ্ঞেস করবেন না আমি কেমন আছি? আমি অচেনা মানুষকে জিজ্ঞাসা করি না, আর মেয়েদেরকে তো একবারও না। তো এবার বলেন, কে আপনি, আর আমাকে ফোন দিয়েছেন কেন? আপনাকে ফোন দিয়েছি আপনার সাথে প্রেম করার জন্য। আপনি আমার সাথে প্রেম করবেন? আরে আজব মানুষ তো আপনি, চেনা নেই জানা নেই বলতেছেন প্রেম করবেন। আপনার পরিচয় দেন, না হলে আমি ফোন রাখলাম। আপনার সাথে প্রেম করার শখ নেই। না, ফোন রাখবেন না, আমি পরিচয় দিচ্ছি। আমি আপনার ছাত্রী নিঝুম। কি ছাত্রী ভাই আমার? আমাকে আমার বাসায় ভালোভাবে থাকতে দেবে না? এত দুষ্ট হলে হয়? কপাল খারাপ হলে যা হয় আর কি। কি হলো স্যার, কথা বলেন না কেন? কোথায় হারিয়ে গেলেন? আমার কথা শুনে ভয় পেলেন নাকি? হ্যাঁ বলো, আর তোমাকে ভয় পাবো কেন? ভয় না পেলে কথা বলেন না কেন? বলতেছি, তুমি তো সেই অন্য একটা নাম্বার দিয়ে ফোন দিলে, এখন আবার আরেকটা, এটা কার? এটা আম্মুর নাম্বার। সেদিন যেটা দিয়ে ফোন দিয়েছিলাম ওটা আমার নাম্বার। ও, কালকের কথা মনে আছে তো? কিসের কথা? আমার মনে আছে ও কিসের কথা বলতেছে। ওকে রাগানোর জন্য এমনটা বললাম। কেন, আমার শর্তের কথা ভুলে গেলেন? কিসের শর্ত, আর কি বলার কথা বলতেছো? ঠিক আছে, কালকে খালি আপনি আমাদের বাড়িতে আসেন, তারপর দেখতে পারবেন। এবার মনে হয় খুব রেগে গেছে। নিজম শোনো, এই যা, ফোনটাই কেটে দিল। সত্যি বলার জন্য আমি আবারও কয়েকবার ফোন দিলাম, কিন্তু ফোন বারবার বন্ধ বলতেছে। মজা করতে গিয়ে ঝামেলা ফেললাম নাকি আবার? কালকে আমার কপালে শনি মঙ্গল দুইটাই আছে, এটা আমি শিওর। আল্লাহ কালকে আমাকে বাঁচায়ও। আমি আর কিছু না ভেবে ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। সকালে ঠিক 7টার সময় উঠলাম, কারণ ফোনে অ্যালার্ম দেওয়া ছিল। আর এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে নিজমকে পড়াতে যেতে হবে। আগে থেকে সন্ধ্যার দিকে পড়াতে যেতাম, আর এখন সকালে পড়াতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে 7:30 বেজে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলাম। মা নাস্তা দাও, দেরি হয়ে যাচ্ছে। বস, আর এত তাড়া কিসের? টিউশনি করাতে যেতে হবে। ও, কিন্তু আসতে তো খা, গলায় আটকে যাবে। কিছু হবে না। আমি তাড়াতাড়ি নাস্তা করে মাকে বলে বেরিয়ে পড়লাম। মা আমি গেলাম। ঠিক আছে বাবা, দেখে শুনে যাস। ঠিক আছে মা। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকলাম রিক্সার জন্য। দেখতেছি একটা রিক্সা আসতেছে না। হাত ঘড়িতে টাইম দেখতেছি 7:45, আর মাত্র 15 মিনিট আছে। তাই হাঁটাই ধরলাম। কিছু দূর যেতে একটা আইসক্রিমের দোকান দেখতে পেলাম। 2টা আইসক্রিম নিলাম। না নিলে আমাকে কী করবে আল্লাহ ভালো জানে। তার উপর কাল রাতে দেওয়া হুমকির ভয়ে আছি। আইসক্রিম নিয়ে রাগ ভাঙাতেই হবে। আর এর মধ্যে একটা রিক্সাও পেয়ে গেলাম, আর নিজেদের বাসার সামনে চলে এলাম। বাসার সামনে এসে মনে পড়লো গতকাল ফোনে মজা করতে গিয়ে রাগিয়ে দিছি। আজ আমার কী হবে তা নিয়ে ভাবনায় পড়লাম। যা হবার হবে, পড়াতে তো হবে। মনে শক্তি নিয়ে দরজার সামনে গিয়ে কলিং বেল দিতেই সাথে সাথে দরজা খুলে গেল, আর দরজার সামনে দাঁড়িয়ে আছে নিজুম। আমি ওর দিকে তাকিয়ে অবাক হয়ে গেছি। নিজুম শাড়ি পরেছে, তাও আবার নীল শাড়ি। নীল রঙ আমার সবচেয়ে প্রিয়। তার উপর হালকা মেকআপও করেছে, ঠোঁটে হালকা লাল লিপস্টিক।
মনে খটকা লাগলো। ও হঠাৎ আজকে শাড়ি পরেছে কেন? আগে তো কোনোদিন শাড়ি পরতে দেখিনি। কি দেখেন স্যার, হা করে? মুখে মশা ঢুকবে তো, মুখ বন্ধ করেন। পরি দেখি। নীল পরি? কি বলতেছে আমি নিজেও জানি না। আপনি এখানে পরি কোথায় পেলেন? আমি আর আপনি ছাড়া তো এখানে আর কেউ নেই। আপনি পাগল হলেন নাকি স্যার? ওর কথায় আমার ধ্যান ভাঙলো। আমি কাকে গিয়ে বলতেছি? এটা আমি কি বললাম? স্যার, আপনি এখানে দাঁড়িয়ে থেকে পরি দেখবেন নাকি ভেতরে আসবেন? ও সরি, চলো ভিতরে যাই। তাড়াতাড়ি কেটে পড়াই ভালো, না হলে এখানে আমাকে দাঁড় করিয়ে রেখে শুধু প্রশ্নই করবে। ঠিক আছে স্যার, আসুন। স্যার, আপনি পড়ার রুমে গিয়ে বসেন, আমি একটু পরে আসতেছি। ঠিক আছে যাও, আর তাড়াতাড়ি এসো। নিজম কোথাও যেন গেল, আর আমি পড়ার রুমে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। পকেটে দেখলাম আইসক্রিমগুলো এখনো আছে, ওকে দেওয়া হয়নি। ভাবতেছি পড়তে আসলে দেবো। স্যার, আমাকে কেমন লাগতেছে শাড়ি পরে? আর আমার আইসক্রিম দেন। পড়ার রুমে এসে এক নিঃশ্বাসে বলে দিল কথাগুলো। আইসক্রিম তো আমি আনিনি, আমার মনে ছিল না। কি? আপনি আইসক্রিম আনেন নাই? আমার শর্তের কথা মনে ছিল না? আমার শর্ত না মানলে কিন্তু বাবাকে বলে দিব আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। না, আর মিথ্যা বলা যাবে না। দেখতেছি পানি অনেক দূরে চলে যাচ্ছে, পরে আমি নিজেই ভেসে যাব, তাই তাকে দিয়ে দিলাম আইসক্রিম। স্যার, এত মিথ্যা বলেন কেন আপনি? আপনি আইসক্রিম এনেছেন, তাও বলতেছেন আনেন নাই। আপনি আমাকে রাগালেন কেন? তুমি কি জানো ওরা আগলে তোমাকে কত কিউট দেখায়? একটু পাম দিলাম। শুনেছি মেয়েদের প্রশংসা করলে মেয়েরা লুচির মতো ফুলে। রাগ ভাঙানোর ফর্মুলা হিসেবে একটু চেষ্টা করলাম, এই আর কি। বাস্তবে এমন কিছুই করিনি, কারণ এমন সুযোগ হয়নি কখনো। আর মেয়েদের থেকে আমি গুনে গুনে 100 হাত দূরে থাকি। কি বললেন? আর একবার বলেন দেখি। পামে দেখলাম কাজ হয়নি। কিছু না, বই বের করো। আর আন্টিকে দেখতেছি না, কোথাও গেছে নাকি? আম্মু আজকে বাসায় নাই। কোথায় গেছে? খালার বাসায়, খালাকে দেখতে বিকালে আসবে। ও তো স্যার বলেন না, আমাকে কেমন লাগছে শাড়ি পরে? ভালো। শুধু ভালো? না, অনেক ভালো। ভাবতেছি আজ আর পড়াবো না, কারণ ওর মতি গতি ভালো ঠেকছে না। বাসায় কেউ নেই, শুধু আমি আর ও। খারাপ কিছু হতে পারে, বলা তো যায় না। শয়তান তো আমার পিছনে আঠার মতো লেগে থাকে, কখন মতি গতি পাল্টে যায় বলা যায় না। আগে ভাগে এখান থেকে কেটে পড়তে হবে। কি ভাবতেছেন স্যার? কিছু না, শোনো, আজকে তোমাকে পড়াতে পারবো না। কেন স্যার? আমার একটা জরুরি কাজের কথা মনে পড়েছে, আমাকে সেখানে যেতে হবে। আমি তাহলে আজ আসি। না, আপনি যেতে পারবেন না। আমি আপনার জন্য আজকে খালার বাসায় যাইনি, আবার আপনার জন্য শাড়ি পরলাম, আর আপনি চলে যেতে চাচ্ছেন? আর হ্যাঁ, আপনি যদি এখান থেকে এক পা সামনে বাড়ান তাহলে কিন্তু খুব খারাপ হবে। কেমন জ্বালায় পড়লাম, যেভাবে রেগে গেছে মনে হচ্ছে সত্যি হাত পা ভেঙে দেবে। যে কোনটি মেয়ে! আরে শোনো, আমাকে যেতে হবে, তুমি বোঝার চেষ্টা করো। খুব জরুরি কাজ। আমাকে ফোন করলেই তো আর আসতাম না আজকে তোমাকে পড়াতে। আর আমি কি তোমাকে শাড়ি পরতে বলেছি? না, কিন্তু আমি পরছি। আপনার পছন্দের রং নীল, তাই শাড়ি পরছি। তুমি আমার জন্য কেন শাড়ি পরবে? কারণ কারণ কি বলো? আটকে গেলে কেন? না, কিছু না। ঠিক আছে, আমি গেলাম, তুমি থাকো, আজকে আর পড়াবো না। প্লিজ স্যার, আপনি যাবেন না, না হলে বাসায় আমাকে একা থাকতে হবে। আমি একা থাকতে পারবো না। না, আমি থাকতে পারবো না। তুমি তোমার আম্মুকে বলো তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে। স্যার, একটা কথা বলি। বলো, অনুমতি নেই কি আছে? আপনি কি আমার কথা বোঝেন না? কেন একটা মেয়ে একটা ছেলের জন্য তার পছন্দের কাপড় পরে? না, আমি কিছু বুঝি না। ওকে বোঝাতে যাচ্ছে সম্পূর্ণ আমি বুঝতে পারছি। আমি তো আর নাদান বাচ্চা নই যে ফিডার খাই, যে বুঝতে পারবো না। কিন্তু ও যা বোঝাতে চাচ্ছে তা আমার পক্ষে সম্ভব নয়। সত্যি কি বোঝেন না আপনি? আমি কি বোঝাতে চাচ্ছি, নাকি বুঝেও না বোঝার ভান করতেছেন? আরে না, তুমি কি বলতে চাও আমি কিছুই বুঝতেছি না। সোজাসুজি বলো কি বলতে চাও। ঠিক আছে, বলতেছি। আমি আমি কি বলো? আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমি আপনাকে ভালোবাসি স্যার। এটা শোনারই বাকি ছিল। কবে থেকে? সেই প্রথম দিন থেকে, যেদিন আপনি আমাকে প্রথম পড়াতে আসেন। আচ্ছা আগে বলো তুমি কোন ক্লাসে পড়ো? কেন, আপনি তো জানেন। জানি, তারপরেও তুমি বলো। কেন, দশম শ্রেণীতে। আচ্ছা, ভালোবাসা মানে বুঝো? কেন, আপনি আমাকে ভালোবাসবেন আর আমি আপনাকে ভালোবাসবো, এটাই তো ভালোবাসা। না, এটা ভালোবাসা না, এটা তোমার ভালো লাগা। ভালোবাসা নয়। ভালোবাসা তৈরি হয় একটি সুন্দর মন থেকে। আর ভালো লাগা কিছুদিনের জন্য। আর এখন তুমি ছোট, এগুলো করা ভালো না। বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম। না, আমি এত কিছু বুঝি না। আমি জানি আপনাকে ভালোবাসি। আমি যেখানেই যাই সেখানে আপনাকে দেখতে পাই। পড়তে গেলে আপনার কথা মনে পড়ে। এটা কি ভালোবাসা না? আমি আপনাকে সত্যিই ভালোবাসি। ঠিক আছে, শোনো, আমি গেলাম। ওকে, ভালো থেকো। না,
আপনি আমার কথার উত্তর দেন, আমাকে ভালোবাসবেন কি না? শোনো, আমি এগুলো করতে পারবো না। তুমি হচ্ছে বড় লোকের মেয়ে, আর আমি হচ্ছি সাধারণ পরিবারের ছেলে। এটা কখনো কেউ মেনেও নেবে না। আমার সামনে এসএসসি পরীক্ষা, আর তোমারও এসএসসি, তাই এগুলো চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় মন দাও। না, আমি অত কিছু জানি না। আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি নিজের ক্ষতি করব বলে দিলাম। দেখতেছি নিজম তার লিমিট ক্রস করতেছে। এত বোঝাচ্ছি কিন্তু বুঝতেই যাচ্ছে না, তাই রাগের মাথায় কয়েকটা থাপ্পড় মেরে দিলাম। আপনি আজও মারলেন? কান্না করতে করতে বলতেছে, তো কি করতে বলছো? তুমি তোমার লিমিট ক্রস করতেছো। আমরা দুজন সম্পর্কে জড়ানোর পরবর্তী সময় কি হবে সেটা একবারও ভেবে দেখেছো? কি হবে স্যার? তুমি হচ্ছে এদেশের একজন নামকরা পুলিশ অফিসারের মেয়ে, আর আমি একজন সাধারণ পরিবারের ছেলে। আমরা দুজন দুইজনের সাথে সম্পর্কে জড়ানোর পর কোনো একদিন তোমার বাবা মা জানতে পারবে। তখন কি হবে জানো? তোমার বাবা হয় আমাকে জেলে দেবে, আর না হলে আমাকে এলাকা ছাড়তে হবে। তখন আমার পড়ালেখার কি হবে? শেষ করতে পারবো না। আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবো না। তখন আমার কি হবে? আর যেই সম্পর্কের ভবিষ্যৎ নেই, সেই সম্পর্কে না জড়ানোই ভালো। তাই আমি এই সম্পর্ক তৈরি হওয়ার আগেই শেষ করতে চাই। এখন তুমি কি করবে সেটা তোমার উপর নির্ভর করছে। আর যদি বলো টিউশন না করতে, তাও আমার কোনো দুঃখ নেই। কাল থেকে আর আসবো না। চলি, ভালো থেকো। মনে হয় খুব বেশি বলে ফেলেছি। আমার কথায় কষ্ট পেয়েছে মনে হয়। কান্না করতে করতে চোখগুলো লাল করে ফেলেছে। আজ থাপ্পড় মারাটা ঠিক হয়নি। যদি এর মা গালে দাগগুলো দেখতে পায় তাহলে আমার অবস্থা খারাপ করে দেবে। এসব ভাবতেছে, রাস্তা দিয়ে হাঁটছি। এদিকে নিজম ভাবতেছে, স্যার আপনি যতই কিছু বলেন না কেন, আমি তো আপনাকেই বিয়ে করব। আর যাই হোক, এই জীবনে আপনাকে ছাড়ছি না। কালকে খালি আপনি আসেন, বোঝাবো মজা কাকে বলে। খুব শখ হয়েছে আপনার আমাকে টিউশন না করানোর, তাই না? এই নিঝুম কি জিনিস তা কালকে হাড়ে হাড়ে টের পাবেন। এগুলো ভাবতেছি, হঠাৎ কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে তো আমি অবাক, কারণ দরজার সামনে মা বাবা দাঁড়িয়ে আছে। কিরে নিঝুম, এমন করে কি দেখছিস? আমাদের কখনো দেখিস নাই? আরে না মা, তোমরা তো রাতে আসার কথা ছিল। আর বলিস না, মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই আর না গিয়ে ঘুরে আসলাম। ও, তোর চোখ লাল হয়েছে কিভাবে? কান্না করছিস নাকি মা? আরে না, কান্না করব কেন? কি যেন চোখে পড়েছে। তোমরা মা মেয়ে কি আমাদের দরজার সামনে দাঁড় করিয়ে রেখে কথা বলবে, নাকি আমাদের ভিতরেও যেতে দিবে? আসো বাবা, ভেতরে আসো। আসো বাবা, ভেতরে আসো। তোর স্যার আসে না আজকে পড়াতে? মা এসেছিল, কি যেন জরুরি কাজ আছে তাই চলে গেছে। ও, তারপর তারা তাদের রুমে চলে গেলেন। যাই, এই ফাঁকে স্যারের সাথে একটু মজা করি। যেই ভাবা সেই কাজ। আই লাভ ইউ স্যার। এখন আপনি কোথায় আছেন? বাসায় পৌঁছেছেন নাকি রাস্তায়? মেসেজের টুংটাং শব্দে মোবাইলটা পকেট থেকে হাতে নিলাম। মেসেজ দেখে তো আমি অবাক। এতক্ষণ আমি ওকে কি বুঝে আসলাম? এ অবুঝ ছাত্রীকে আমি কি করব বলুন তো পাঠক পাঠিকারা? এর জ্বালায় তো আমার নাওয়া খাওয়া ঘুম সব হারাম হয়ে যাবে। কি ফাজিল ছাত্রী আমার! এই মেয়েকে যে বিয়ে করবে তার জীবন তেজপাতা বানিয়ে ছাড়বে। এবার আবারও ফোন দিয়েছে মেসেজের উত্তরটা দেওয়ার জন্য। ফোনটা রিসিভ করতেই আবারও সেই পুরনো কথা। আই লাভ ইউ স্যার। ফাজলামো বাদ দিয়ে কী বলবে বলো? ফোন দিয়েছো কেন? প্রেম করার জন্য ফোন দিয়েছি। কি করো বাবু? দেখছেন কত বড় ফাজিল! এই, আমি কারো বাবু না। আর স্যারকে কেউ এগুলো বলে? কেউ না বললেও আমি বলি। আমি ফোন কেটে দেবো আর যদি ফাজলামো করো। ঠিক আছে, আর করব না। এবার বলেন, কোথায় আছেন এখন? আমি এখন রাস্তায় আছি। কেন? এখনো বাসায় পৌঁছাননি? কাছাকাছি আছি। ওকে, যান তাড়াতাড়ি। স্যার আপনি আমাকে কালকে পড়াতে আসবেন? যদি না আসেন তাহলে আপনার বাসায় গিয়ে আপনার মায়ের কাছে বিচার দিব, আর বলবো আপনি আমাকে ভয় দেখিয়ে জোর করে বিয়ে করেছেন। কত বড় হুমকি! কি কি বলো এগুলো তুমি? মাথা ঠিক আছে তোমার? আমি এবার কবে তোমাকে বিয়ে করলাম? করেন নাই, কিন্তু যদি কালকে পড়াতে না আসেন তাহলে বলতেও পারি। এসব ছোটখাটো মিথ্যা বলা কোনো ব্যাপার না। কত বড় মিথ্যুক তা তো বুঝতেই পারছেন। ঠিক আছে, যাব, কিন্তু এগুলো কাউকে বলো না প্লিজ। তোমার একটা মিথ্যা কথা আমার জীবন চলে যাবে, তোমার বাবার গুলি খেয়ে। ঠিক আছে, কালকে তাড়াতাড়ি আসবেন আর আমার জন্য আইসক্রিম আনবেন। ওকে, পুরো আইসক্রিমের দোকান নিয়ে যাব। তবুও মিথ্যা বলো না। মিথ্যা বললাম কারণ টাকা তো বেশি নেই আমার কাছে। ফের দোকানে সব আইসক্রিম নিয়ে যেতে যাচ্ছি। না, আপনাকে দোকানের সব আইসক্রিম আনতে হবে না। আইসক্রিম শুধু 2টা আনবেন, ওকে? আচ্ছা ঠিক আছে। অবুঝ হলো স্যারের দুঃখ বুঝো, এটাই অনেক। তাহলে এখন ফোন রাখলাম, আম্মু ডাকতেছে। ওকে, যাও। আরও কিছু রাস্তা হাঁটার পরে বাসায় আসলাম। বাসায় এসে প্রতিদিনের মতো আজও খাবার খেয়ে রুমে রেস্ট করছি আর ভাবতেছি একটু পড়তে বসি। বই খুলে বসে আছি প্রায় 15 মিনিটের মতো, কিন্তু পড়তেই মন বসছে না। অনেক দিন ধরে বই নিয়ে পড়তে বসিনি,
তাই কি আর করার, বই পড়া বাদ দিয়ে ভাবতেছি একটু ঘুমানো দরকার। পরে তো মন না বসলে তো আর গল্প পড়া হবে না। এসব ভাবতেই ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠলাম আম্মুর ডাকে। গোসল করে নামাজ পড়তে যা। মা কখন আজান দিয়েছে? একটু আগে। তুই গোসল করে তাড়াতাড়ি নামাজে যা। ওকে যাচ্ছি। গোসল করে নামাজ পড়তে যাচ্ছি আর ভাবছি জীবনে তো আমরা অনেক পাপ করলাম, কিন্তু তাও আমরা আল্লাহকে ভয় করতেছি না। কারণটা কি? শুধু শুধু পাপের ভার বেশি করতেছি। খেলতেছি ভালোবাসার নামে ধর্ষণ লীলা। এটা কি আমাদের ইসলাম? না, এটা হচ্ছে ইসলামের বিপরীত। ইসলাম বলে পর্দা করো, কিন্তু আমরা দিন দিন ভাবতেছি আর কত শর্ট কাপড় পরলে ভালো লাগবে, মানুষ আমাকে দেখবে। এগুলো করে কী লাভ আমাদের? আমাদের কোনো লাভই নেই, বরং ক্ষতি হচ্ছে। একদিন আমাদের সবাইকে মরতে হবে, কিন্তু মরার পর আল্লাহকে কী জবাব দেব? কিছুই দিতে পারবো না। যেতে হবে জাহান্নামে। আমরা তো এটা চাই না। আমরা চাই চির শান্তির স্থান জান্নাত। এটা পেতে হলে নামাজ পড়তে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। অনেক কিছুই ভেবে ফেলেছি। এদিকে নামাজের সময় হয়ে গেছে। তাড়াতাড়ি মসজিদে গেলাম। নামাজ শেষ করে মসজিদের গেট দিয়ে বাইর হতেই এক বন্ধুর সাথে দেখা। তার সাথে কথা বলতে বলতে আবারও বাসায় আসলাম। মা, খেতে দাও, ক্ষুধা লেগেছে। ওকে বস, আমি খাবার নিয়ে আসছি। খাবার খেয়ে আবারও রুমে আসলাম। ভাবলাম একটু ফেসবুক থেকে ঘুরে আসি। ডাটা অন করার সাথে সাথে অনেকগুলো নোটিফিকেশন আসলো। সাথে দেখি একটা ফ্রেন্ড রিকোয়েস্টও আসছে একটা মেয়ের আইডি থেকে। অ্যাকসেপ্ট করব কি করব না ভাবতেছি। আগেই বলেছি মেয়েদের কাছ থেকে গুনে গুনে 100 হাত দূরে থাকি। ও আইডি থেকেও মেসেজ দিয়েছে। মেসেজগুলো এমন ছিল, আসসালামু আলাইকুম। ওই হ্যালো, কথা বলেন না কেন? আরে আপনার এত ভাব কেন? হ্যাঁ, আপনি গল্প লিখেন বলে কি এত ভাব দেখাতে হবে? আর অনেক কিছু লিখেছে। সেগুলো বলে আপনাদের সামনে মান ইজ্জতের ফালুদা বানাতে চাই না। অনেক কিছুই বলেছে, তাই উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? সাথে সাথে রিপ্লাই দিল, কেমন আছেন? আর আপনার এত ভাব কেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি আবার কখন আপনাকে ভাব দেখালাম? আমি মেসেজ দিয়েছি গতকালকে, আর মেসেজের রিপ্লাই দিচ্ছেন আজকে? আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন একটু? ও, আমি ফেসবুকে গতকাল আসিনি, তাই উত্তর দেওয়া হয়নি। একটু দাঁড়ান, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছি। তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করুন। আর হ্যাঁ, বসে আছি, কষ্ট করে দাঁড়াতে পারবো না। এই মেয়ে তো দেখি ফাজিলের ফাজিল, আমার চেয়ে 3 ধাপ এগিয়ে আছে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। কিছুক্ষণ পর আবার সে আইডি থেকে মেসেজ আসছে, ধন্যবাদ আপনাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য। ইটস ওকে। তা কি করেন এখন? এই তো আপনার সাথে কথা বলতেছি। আপনি? আমিও বসে আছি এবং আপনার সাথে চ্যাট করি। এভাবে কুশল বিনিময় সহ আরও অনেক কথাই হলো। সে মেয়েটার সাথে, তার সাথে ভালো একটা সম্পর্কও হলো। আপনারা আবার অন্য কিছু ভাববেন না। বিকেল হয়ে গেছে, তো ওই মেয়েকে বললাম, ওকে বাই, ভালো থাকবেন। কেন, খুব ব্যস্ত নাকি? না, এমনি ভালো লাগছে না। আমার তো আপনার সাথে কথা বলতে ভালোই লাগছে। তোর ভালো লাগলো হইব সেমরি, আমার ভালো লাগছে না। মনে মনে বললাম, পরে কথা হবে বাই। এই বলে ফেসবুক থেকে বের হয়ে ডাটা অফ করে দিলাম। এখন বিকেলবেলা, তাই একটু খেলতে বাইরে গেলাম। আমার বাড়ির সামনে বিশাল বড় মাঠ আছে, সেখানে প্রতিদিন খেলা হয়। মাঝে মধ্যে বিকেলে খেলা দেখতে যাই। আজ খেলা পারি না বলে কত দুঃখ। খেলা দেখে মাগরিবের নামাজ পড়ে আবার বাসায় আসলাম। হারিয়ান, তুই আর পড়তে বসবি না কেন? কলেজ বন্ধ হওয়ার পর থেকে তো একদিনও পড়তে বসিস নাই, তাই এখন গিয়ে পড়তে বস। সোজা রুমে চলে আসলাম। কিছু বললাম না, কারণ কলেজ বন্ধ হওয়ার পর থেকে আর পড়তে বসি না। তাই আবার বই খুলে বসে আছি। পড়তে মন নেই, শুধু বই খুলে বসে আছি, না হলে মা আবার বকা দেবে। তারপর এশার আজান দিল। মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। নামাজ পড়ে বাসায় এসে দেখি মা খাবার টেবিলে খাবার নিয়ে বসে আছে। ভেতরে ঢুকতেই বলল, হারিয়ান, খাবার খেয়ে একেবারে রুমে যা। হ্যাঁ মা, দাও তাহলে। খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। রাতের ফেসবুকে গেলাম না। প্রতিদিনের মতো সকাল 7টায় ঘুম থেকে উঠে নাস্তা করে নিজুমদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। নিজুমদের বাসার সামনে আসলাম ঠিক 7:55। আরও 5 মিনিট সময় আছে। ওদের বাসায় কলিং বেল চাপ দিলাম। প্রায় 3 বার দেওয়ার পর একটা অচেনা মেয়ে দরজা খুললো। আমি মেয়েটাকে দেখে অবাক হলাম, কারণ এই মেয়েকে আগে কখনো এই বাড়িতে দেখিনি। মেয়েটার পরনে কালো রঙের একটা 3 পিস আর চোখে চশমা লাগানো। মেয়েটা মোটামুটি সুন্দরী, কিন্তু খানা তো খানাই। আপনারা আবার বলে দিয়েন না। এই যে মিস্টার, কে আপনি? আপনি কে? আর আপনাকে তো কখনো এই বাড়িতে দেখিনি। আমি যেই হই, কিন্তু আপনি কে? আর এত সকালে এই বাসায় কি চোর নাকি? আর আমি কেন চোর হতে যাব? আমি একজন ভদ্র ছেলে। দেখেই বোঝা যাচ্ছে কত ভদ্র। মনে হয় কখনো মেয়ে মানুষ দেখেন নাই জীবনে।
মেয়ে মানুষ দেখিনি মানে কি বোঝাতে চাচ্ছেন? দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি? তাহলে আমার দিকে তখন ওভাবে তাকিয়েছিলেন কেন? এই মেয়ে যদি কি খালি প্রশ্ন করে কখন। কখন মানে? একটু আগে। কি হয়েছে রে আপু, কার সাথে এত সকালে ঝগড়া করতেছিস? দেখ তো নিঝুম, ছেলেটা কে? দেখে তো মনে হয় চোর হবে। কি মেরে ভাই, ভালো মানুষকে চোর বলে? কোথায় দেখি শর্ত আপু। আরে স্যার আপনি? আসসালামু আলাইকুম স্যার। আপু, এটা আমার স্যার, আমাকে প্রাইভেট পড়ায়, আর তুমি তাকে চোর বলতেছো? তোর স্যার? এটা আমাকে আগে বলবি না? আর তোর স্যার তো দেখতেছি খুব লুচ্চা, মেয়ে মানুষ দেখলেই লোভ সামলাতে পারে না। এখন আবার লুচ্চা বানাই দিছে, মানিজ্যতের 12টা বাজায় দিছে। চুপ করো তো আপু। মনে হয় নিজেম রাগ করেছে, চোখগুলো লাল হয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। আমি ওর দিকে তাকিয়ে ঢোক গেলতেছি। স্যার আপনি রুমে আসুন। আমি এর সাথে সাথে পড়ার রুমে চলে আসলাম। নিজেম আমার পিছন পিছন আসতেছে। নিজেম তার বোনকে বলল, আপু তুমি রুমে যাও, আমি পড়তে বসি, স্যার আসছে। ওকে, যা। কেমন আছো? কথা বলতেছো না কেন? কি হলো নিজম, কেমন আছো বললে না যে? তুমি কি কোনো কারণে রেগে আছো? এই নাও তোমার আইসক্রিম। তবুও কিছু বলতেইছে না। কি হলো, আইসক্রিম নাও, ঠান্ডা হয়ে গেল তো। আইসক্রিম তো ঠান্ডাই, তাড়াতাড়ি নেওয়ার জন্য বললাম। আইসক্রিম নিল কিন্তু কথা বলতেছে না। বই বের করো। বই না বের করে সে চুপ করে বসে আছে। আমি আবারও জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? আপনি তো খারাপ কেন? আমি আবার কি করলাম? আপনি আমার বোনের দিকে তাকিয়েছিলেন কেন? আপনাকে ও খারাপ বললো কেন? ও এই কথা। আমি তো তোমার বোনকে চিনি না, আর ওনাকে কোনোদিন দেখিও নি, তাই একটু তাকাইছিলাম। দেখেন নাই বলে আপনি ওর দিকে চেয়ে থাকবেন? আমার চেয়ে আপু কি বেশি সুন্দর? আমি ওর চেয়ে ফর্সা, আপনি শুধু আমার দিকে চেয়ে থাকবেন, অন্য কারোর দিকে না। এরপর যদি শুনি আপনি কোনো মেয়ের দিকে চেয়েছিলেন, তাহলে আপনাকে মেরে ফেলবো, না হলে চোখ তুলে অন্ধ করে দিব। কি মেয়ে ভাই, একটু তাকাইছে বলে এত রাগ? এই প্রথম আমি নিজের রাগ দেখলাম। চোখ মুখ লাল হয়ে গেছে অতিরিক্ত রাগের কারণে। কি হলো? আমি কি বললাম আপনাকে? ঠিক আছে, আর কোনোদিন করে মেয়ে দিকে তাকাবো না। এবার খুশি? এবার ঠিক আছে। এখন বইগুলো বের করবেন ম্যাডাম? কিন্তু কি বই বের করব? আগে গণিত বই বের করেন। ঠিক আছে স্যার। মনে হলো ওকে যে আমি আইসক্রিম দিলাম, ওটা কি করলো? না খেলে তো গলে যাবে। আশেপাশে তাকিয়ে দেখলাম আইসক্রিমগুলো পাশে রেখে দিয়েছে, আর ওগুলো গলতে শুরু করেছে। নিজুম, তুমি আগে আইসক্রিমগুলো খাও, তারপর পড়ো। এগুলো গলে যাচ্ছে। ও আইসক্রিম দুইটা হাতে নিল, আমাকে একটা দিতে চাইলো, কিন্তু আমি নেইনি। স্যার আপনি একটা নেন। না, তুমি খাও। নিজম আইসক্রিম খাচ্ছে, আর ছোট বাচ্চাদের মতো ঠোঁটে মুখে আইসক্রিম ভরে একাকার হয়ে গেছে। একদম বাচ্চা বাচ্চা লাগতেছে। এসব দেখে আমার খুব হাসি আসছে, তবুও মুখে হাসি রেখা এনে হাসি আটকে রাখলাম। কি হলো স্যার, আপনি আমার দিকে তাকিয়ে হাসতেছেন কেন? কিছু না, তোমার আইসক্রিম খাওয়া দেখতেছি। এখানে হাসার কি হলো? তুমি বাচ্চাই রয়ে গেলে, বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছ। এগুলো দেখে হাসি পাচ্ছে। আমি এভাবেই আইসক্রিম খাই। তাই নাকি? ঠিক আছে, খাও। খাওয়া শেষ, এবার পড়া শুরু করি। এভাবে পড়বে? হাসেন কেন স্যার? আয়নার সামনে গিয়ে তারা বুঝতে পারবে। আয়নার সামন থেকে সরে সাথে সাথে ওয়াশরুমে দৌড়। কেন দৌড় দিল তো আপনারা তো জানেনই। ফ্রেশ হয়ে এসে পড়তে বসে গেছে। কয়েকটা গণিত করতে দিছি। নিজমকে পড়াতে ভালোই লাগে, কেননা আমাকে বেশি বোঝাতে হয় না। অনেকটা গুগলের মতো। গুগলে যেমন অল্প একটু টাইপ করলেই বাকিটা বোঝা যায়, নিজমও ঠিক তেমনই। একবার কোনো চ্যাপ্টার বুঝিয়ে দিলে দ্বিতীয়বার আর বোঝাতে হয় না, নিজে থেকে বুঝে যায়। গণিত করতে দেওয়ার কিছুক্ষণ পরে খাতাইয়ে দিল। অবাক হলাম। যতই মেধাবী হোক, এত দ্রুত গণিতগুলো করা সম্ভব নয়। তার উপর আবার মুচকে হাসি। গন্ডগোলের আভাস পেলাম। কিছুতে একটা গন্ডগোল আছে। কি ব্যাপার নিজম, হাসছো কেন? এমনি স্যার, আপনি অঙ্ক দেখেন। আর কিছু না ভেবে অঙ্ক দেখার জন্য খাতা হাতে নিয়ে আমি তো অবাক। গণিত না করে খাতায় বড় বড় অক্ষরে লিখেছে, আই লাভ ইউ স্যার। কি স্যার, অঙ্ক হয়নি? এগুলো কি নিজম? তোমাকে বলেছি না পড়ার সময় কোনো রকম ফাজলামো নয়। অঙ্ক করা বাদ দিয়ে এগুলো কি লিখেছো তুমি? কি লিখেছি স্যার? কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লাম। এমন ভাব করতেছে মনে হয় জানে না খাতায় কি লিখেছে। আমারে গাছ বলদ পাইছে নাকি? কি লিখেছো তুমি জানো না? না স্যার, আপনি একটু পড়ে শোনান তো। আই লাভ ইউ কেন লিখেছো অঙ্ক করা বাদ দিয়ে? স্যার আপনি আমাকে আই লাভ ইউ বলেছেন? আপনি আমাকে ভালোবাসেন এটা নিজের মুখে স্বীকার করেছেন? ইয়াহু স্যার আমাকে ভালোবাসে। বলে লাভালাভি শুরু করে দিল। এবার নিজেকে সত্যি বলদ মনে হচ্ছে। আমাকে বলদ বানিয়ে ছাড়লো। নিজেকে শুধু বলদ না, গাছ বলদ মনে হচ্ছে। তবে আর যাই হোক না কেন, ওর হাসিটা দেখার মতো,
মেয়েরা হাসলে অনেক সুন্দর লাগে, তার প্রমাণ পেলাম। নিজম এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আই লাভ ইউ টু স্যার, আমিও আপনাকে ভালোবাসি। আমি কি তোমাকে আই লাভ ইউ বলেছি? একটু আগেই তো বললেন। ওটা তো আমি পড়ে শোনালাম, যেটা তুমি লিখেছো। হ্যাঁ, কিন্তু আপনি তো আপনার মুখেই বলেছেন। হ্যাঁ বলেছি, কিন্তু কোনো কিন্তু না, আপনি আমাকে আই লাভ ইউ বলেছেন, আর এটাই সত্যি। নিজেকে সত্যি সত্যি বলদ মনে হচ্ছে। কেন যে লেখাটা পড়তে গেলাম? অনেক ফাজলামো করেছো। এবার অঙ্ক করো, নাহলে আন্টিকে বলে দেবো। দেন বিচার, আমিও বলবো আপনি স্যার হয়ে ছাত্রীকে আই লাভ ইউ বলেছেন। এই মেয়ে মনে হয় আমাকে বাড়ি ছাড়া করবে। ব্ল্যাকমেল করতেছো? না, আমি কি তোমাকে ব্ল্যাকমেল করতে পারি? আপনি থেকে সরাসরি তুমি? আমি কিন্তু আন্টিকে বলে দেবো। কি বলবে আমাকে আরিয়ান? এই রে, কাম সারছে। আন্টি কিছু শুনেনি তো? আন্টিকে কি বলি এখন? কি হলো বাবা, বলো কি বলবে? আর নিঝুম কি বেশি ফাজলামি করতেছে? করলে আমাকে বলিও। ঠিক আছে আন্টি। মা, তুমি এই রুমে কেন? এই দিক দিয়ে যাচ্ছিলাম, শুনতেছি তুই একটু জোরে কথা বলতেছিস, তাই দেখতে আসলাম। তা কি নিয়ে এত জোরে কথা বলতেছিস? কিছু না, তুমি এখন যাও। আর স্যার আমাকে একটা মজার কথা বলছে, যেটা শুনে একটু জোরে হেসেছি। মা, তুমি যাও তো, আমাকে পড়তে দাও। আমি গেলাম। আর নিঝুম ভালো করে পড়, স্যার এর সাথে ফাজলামি করবি না। ওকে আম্মু, তুমি যাও। কত বড় মিথ্যুক। তারপর আন্টি চলে গেল। এবার ফাজলামো বাদ দিয়ে যে অঙ্কগুলো করতে দিয়েছি সেগুলো করো। ঠিক আছে স্যার। এবার ফাজলামো না করে ভালো মেয়ের মতো অঙ্কগুলো করে দিল। তাহলে নিজম আজকে আমি যাই। ঠিক আছে স্যার, যান। আমি রুম থেকে বের হবো, এমন সময় কেউ একজন আমার ঠোঁটে ঠোঁট দিয়ে চেপে ধরেছে। আমি তাকে দেখি এটা ফাজিলের হাড্ডি নিজম। অনেকক্ষণ পরে ছাড়লো। আমার তো দম বন্ধ হওয়ার মতো অবস্থা। পুরোটাই যেন আমার মাথার উপর দিয়ে গেছে। নিজম আমাকে ছেড়ে দিয়েই হুসেন বোল্টের গতিতে চলে গেল। আমি তো অবাকের ওপর অবাক হচ্ছি। নিজম এটা কি করলো? আমার সাথে কি হচ্ছে এগুলো? এসব ভাবতেছি আর রুম থেকে বেরোচ্ছি। এই যে লুইচা মাস্টার, পড়া শেষ হলো? তাকে দেখি সকালের মেয়েটা, মানে রাফিজার বড় বোন। কি হলো লুইচা মাস্টার, কি ভাবেন? কিছু না। ওকে বাই, ভালো থাকবেন। ঠিক আছে, যান। ভাবতেছি উনি বারবার লোচ্চা মাস্টার বলতেছে কেন? কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা দেখে ফেলেনি তো? নাকি সকালের ঘটনার জন্য এমন করতেছে? আন্টিটাকে ভাবনা ছেদ পড়লো। বাসায় যাচ্ছ বাবা? জি আন্টি, বাসায় যাচ্ছি। তো বাবা নাস্তা করে যাও। না আন্টি, আজকে না, অন্য একদিন। ঠিক আছে বাবা, তাহলে যাও। ওকে আন্টি। চলে আসতে যাবো তখন এবার ডাক পড়লো। কি লুইচা স্যার, এদিক ওদিক কি দেখেন? কাউকে খুঁজছেন নাকি? বুঝি না এই মেয়ে গায়ে পড়ে ঝগড়া কেন করে। কাউকে খুঁজতে যাবো কেন? আর প্লিজ আপনি আমাকে লুচ্চা বলবেন না। আমার একটা সুন্দর নাম আছে, ওটা ধরেই ডাকবেন। আমি তো লুইচাই বলবো। লুইচা স্যার। আপনার যা ইচ্ছে বলেন, আপনার সাথে তর্কে জড়াতে চাই না। বুঝে গেছি তর্ক করে লাভ নেই। যত রাখবো তত বেশি করে বলবে। হ্যাঁ লুইচা স্যার। আর একটু ওখানে না থেকে বাসায় চলে যাওয়ার রাস্তা ধরলাম। মেয়ে মানুষ মানেই ভেজাল। রাস্তাতে হাঁটতেছি আর কিছুক্ষণ আগে পড়ার রুমে ঘটে যাওয়া ঘটনা মনে করে আসতেছি। আসলে নিজের মেয়েটা দেখতে অতটা খারাপ না। রূপবতী, গুণবতী, আর সব কিছুতেই চালু। আর দেখতে শুনতে ভালো। শুধু ভালো না, অনেকটাই ভালো। ছেলেরা এমন মেয়েকে অর্ধাঙ্গিনী হিসেবে পছন্দ করে। সবার কথা জানি না, আমার মনের ভাব প্রকাশ করেছি মাত্র। তবে যাই ভাবি, আমার বেলায় সব সাজে না। নিজমরা কোথায় আর আমি কোথায়, ঠিক আমার ব্যাপারটা ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো। তবে যাই হোক, নিজমকে থামাতে হবে, না হলে সে আরও এগিয়ে যাবে। যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, সেই সম্পর্ক তৈরি হওয়ার আগেই শেষ করা উচিত। এসব ভাবছি আর রাস্তার পাশের ফুটপাত দিয়ে আনমনে হাঁটছি। মোবাইলের টুংটাং শব্দে ভাবনা ছেদ পড়ল। মোবাইল হাতে নিয়ে দেখি নিজম ফোন দিয়েছে। মেসেজটা ওপেন করলাম। আবার কি ফাজলামো করতেছে দেখার জন্য। ঠিকই ধরেছি, আবারও সে একই ফাজলামো। এটাকে ফাজলামো বলবো নাকি পাগলামো বলবো বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছেন না তো? সব বুঝতে পারবেন, গল্পটা শুনতে থাকুন। তাহলে এবার মেসেজে কি লিখেছে দেখুন। স্যার, আজকের মিষ্টিটা কেমন ছিল? মিষ্টি বলতে পড়ার রুমে কিস দেওয়াকে বোঝাচ্ছে। আরে ভেবে কিছুটা বুঝে নেবেন তো, সব কিছু খুলে বলতে হয় নাকি? মানে কাপড় খুলে বলার কথা বলিনি, কেউ আবার মাইন্ড নিয়েন না। এই মেয়ের দেখি লজ্জা শরম বলতে কিছুই নেই। কিস করেছে নিজের স্যারকে, তারপর জিজ্ঞাসা করতেছে কেমন হয়েছে। কিস আবার কেমন হয়? মানে এটার স্বাদ কেমন আমার জানা নেই। আপনাদের কারো জানা থাকলে জানাবেন। কখনো টেস্ট করিনি তো, আজও নাদান বাচ্চা বলে টেস্ট করতে পারিনি। কেমন মানে? মিষ্টি নাকি ঝাল আমি তো জানি না কেমন। আমি কিন্তু খুব মজা পেয়েছি। কালকে কিন্তু আবার করব। কি করবে? KISS কিস। কালকে আমি তোমাকে পেটাবো।
আর না হলে আন্টিকে বিচার দেব। কি? আপনি আম্মুকে বিচার দিবেন? তাহলে আমিও দিব বিচার। একটু অবাক হয়নি, কারণ ওর কাছে ব্ল্যাকমেল করার জন্য বাহানা বানাতে বেশি সময় লাগে না। হাজারো বাহানা মাথায় ঘুরপাক করে। তবুও জিজ্ঞাসা করলাম, কিসের বিচার? আপনি যে আমাকে আজকে কিস করলেন, এটা তো তুমি করছো, আমি না। আর এটাও তো আপনি আর আমি জানি, আম্মু জানে না। আগে জানতাম এমন কিছু বলবে। আমি আর তোমাকে পড়াতেই যাচ্ছি না, যদি এমন অসভ্যতামি করো। ওকে স্যার, আর করব না এমন, প্লিজ আপনি আসবেন। এমনটা তুমি আগে বলেছিলে। এই শেষবার, আর করব না। তবুও ভাবনা জগতে ডুব দিলাম। নিজমের দিন দিন ফাজলামোগুলো বেড়েই যাচ্ছে। এভাবে চললে ওর পড়াশোনার হবে না। আর ওর মা বাবা বুঝতে পারে তাদের মেয়ে যেতে স্যারের সাথে প্রেম করছে, তাহলে আরও বেশি ঝামেলা হবে, সঙ্গে আমার জীবনটাও যাবে। অনেকটা ভেবে সিদ্ধান্ত নিলাম আমি আর ওকে পড়াতে যাব না। আবারও মেসেজের শব্দে ভাবনা জগৎ থেকে ফিরে এলাম। কি হলো স্যার, উত্তর দিচ্ছেন না কেন? আমি মেসেজের উত্তর না দিয়ে বাসার পথে হাঁটা দিলাম। বাসায় ঢুকে দেখতে পেলাম আম্মু সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছে। আসলে বাসায় আর কেউ নেই, তাই কেউ দেখতেও পায়নি। দৌড়ে গিয়ে আম্মুকে কোলে তুলে বিছানায় শুয়ে দিলাম। তড়িঘড়ি করে ডাক্তার ডাকতে বাসা থেকে বের হলাম। বাসা থেকে একটু দূরে ডক্টরের চেম্বার। ডক্টর ডাকতে বেশি সময় লাগেনি। ডক্টর এসে আম্মুকে দেখে বললেন, অতিরিক্ত টেনশন আর ঠিক মতো না খাওয়া দাওয়ার কারণে তোমার আম্মুর এমনটা হয়েছে। আমি একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে যাচ্ছি আর কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, এগুলা খাওয়ালে তোমার মা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আঙ্কেল। ধন্যবাদ দিতে হবে না, এখন যাও এই ওষুধগুলো নিয়ে আসো, 2 ঘন্টার মধ্যেই তোমার আম্মুর জ্ঞান ফিরে আসবে। তারপর ডক্টরকে ওনার ফি দিয়ে ওনাকে এগিয়ে দিয়েছি। ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে এলাম। বাসায় এসে দেখি আম্মুর জ্ঞান ফিরে এসেছে। মা, তুমি ঠিক আছো? বাবা, আমি ঠিক আছি। কি হয়েছিল তোমার? তেমন কিছু না, হঠাৎ করে মাথাটা ঘুরে পড়ে গিয়েছিলাম। ডক্টর আঙ্কেল বললো তুমি নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করো না, আর কি এমন টেনশন করো? আমি তো আছি নাকি? তেমন কিছু না বাবা। ডক্টর বলেছে ঠিকমতো খাওয়া দাওয়া করতে, আর এখন থেকে একদম কোনো টেনশন করবে না। আচ্ছা, আর করব না। এই তো লক্ষ্মী মেয়ে। আম্মু তুমি এখন রেস্ট করো, আমি রুমে যাচ্ছি। আমি আমার রুমে চলে এলাম। তবে ভাবনায় পড়ে গেলাম, মা কী নিয়ে টেনশন করে। অনেক ভেবে কোনো উপায় খুঁজে পেলাম না। না, মাথাটা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। যা একটু ফেসবুক থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ। ডাটা অন করতেই নোটিফিকেশন আসা শুরু করলো। সাথে সেই দিনের সেই মেয়েটাও অনেকগুলো মেসেজ দিয়েছে, যার কারণে মেসেঞ্জারে শব্দ করে চিল্লাতে শুরু করে দিয়েছে। মেসেঞ্জারে ঢুকে মেয়েটার মেসেজগুলো দেখতে লাগলাম। সঙ্গে সঙ্গে আরেকটা নতুন মেসেজ দিয়েছে। এই মেয়ে মনে হয় সারাদিন অনলাইনেই থাকে। কেমন আছেন? আপনি প্রতিদিন ফেসবুকে আসেন না কেন? আলহামদুলিল্লাহ, তবে অতটা ভালো না, আবার অতটা খারাপও না। তবে এখন একটু ব্যস্ত আছি, তাই ফেসবুকে অতটা আসা হয় না। ও আচ্ছা, তা সম্পূর্ণ ভালো নাই কেন, তা জানতে পারি? তেমন কিছু না, আম্মু একটু অসুস্থ। ও, আন্টিকে ডাক্তার দেখিয়েছেন? হুম। ডাক্তার কি বলেছে? তেমন কিছু না, অতিরিক্ত টেনশন করার কারণে এমন হয়েছে। ও, এভাবে মেয়েটার সাথে অনেক কথাই হলো। একসময় আমি ফেসবুক থেকে ডাটা অফ করে বের হয়ে গেলাম। অনলাইন জগৎটা কেমন যেন হয়ে গেছে, আগের মতো আর ভালো লাগছে না। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি রাত 10টা বেজে গেছে। রাতের খাবার খাওয়ার জন্য রুম থেকে বের হলাম। আম্মু খাবার টেবিলে খাবার সাজাচ্ছে। মা, তুমি শরীর নিয়ে বাইরে এসেছো কেন? আমি ঠিক আছি বাবা, তুই বস, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে, দাও। দুজন মিলে রাতের খাবার খেয়ে আম্মুকে ওষুধ খেয়ে দিলাম। আচ্ছা মা, তুমি এখন ঘুমাও, আমি যাচ্ছি। রুমে এসে ভাবনায় পড়ে গেলাম। কাল থেকে আর নিজমকে পড়াতে যাব না। বাসায় থেকে আর কি করব? বাসায় শুয়ে বসে থাকতে তো আর ভালো লাগে না। তবে অন্য দিক থেকে ভালোই হয়েছে, এই অসুস্থ অবস্থায় আম্মুকে কিছুটা সময় দেওয়া যাবে। আর কিছু না ভেবে ঘুমাতে চলে গেলাম। ভূমিকম্প হওয়ার কারণে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে পড়লাম। কিছুক্ষণ স্থির হয়ে চারদিকে তাকালাম। না, ভূমিকম্পর কোনো আলামতি পেলাম না। সঙ্গে সঙ্গে আবারও শুয়ে পড়লাম। না, চারপাশে হচ্ছে না। ভূমিকম্প তো আমার বিছানার পাশে। রাতে ফোনটা ভাইব্রেশন করে ঘুমিয়েছিলাম, তাই চিল্লাতে না পেরে রাগে ভূমিকম্প শুরু করে দিয়েছে। সকাল সকাল ঘুমটা কোন শালায় ভাঙিয়েছে দেখি। মোবাইলটা হাতে নিয়ে দেখি এ তো শালা না, শালি। তোকো আমার ছাত্রী নিজুম দিয়েছে কলেজ। ফোনটা রিসিভ না করেই বন্ধ করে রাখলাম। রিসিভ করলে ফাজলামো শুরু করে দেবে, ওকে তো আমি আর পড়াতেই যাচ্ছি না। অন্যদিকে নিজুম ভাবতেছে, কি ব্যাপার, স্যারকে এতগুলো কল দিলাম কিন্তু স্যার ফোন রিসিভ করলো না, মোবাইল বন্ধ করে দিল কেন? নিজুম বারবার কল দিয়ে যাচ্ছে আর প্রত্যেকবারই মোবাইল বন্ধ বলতেছে। কি ব্যাপার নিঝুম, এত ঝটপট করতেছিস কেন? মনে হচ্ছে খুব টেনশনে আছিস। আর বলো না আপু, স্যার আজকে পড়াতে আসে নাই। ফোন দিচ্ছি কিন্তু মোবাইল বন্ধ বলছে। তো কি হয়েছে? মনে হয় কোনো সমস্যা হয়েছে,
তাই আজকে পড়াতে আসেনি। প্রথমে কয়েকবার কল দেওয়ার পর কল ঢুকেছে, তখন তো কল রিসিভ করে বলতে পারতো সমস্যা হয়েছে, কিন্তু এখন মোবাইল বন্ধ বলছে। কামনা করছিস কেন নিঝুম? আমাকে একটা কথা বলতো, তুই কি তোর স্যারকে ভালোবাসিস? কি হলো বল, তোর স্যারকে তুই ভালোবাসিস? হুম, কবে থেকে? প্রথম যেদিন আমাকে পড়াতে আসে সেদিন থেকেই। তুই কি তোর ভালোবাসার কথা জানিয়েছিস তোর স্যারকে? কিন্তু রাজি হয়নি, না করে দিয়েছে। কেন? আমরা বড়লোক আর ওরা মধ্যবিত্ত গরিব, তাই না করে দিয়েছে। এটা অবশ্য ঠিক। প্লিজ আপু এনে দে না ওনাকে, ওনাকে দেখতে না পেলে আমি মারা যাব। অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এটা তুই কি বলছিস নিঝুম? এটা হয় না। তুই কোথায়, এত স্যার কোথায়? এই সম্পর্ক কেউ মেনে নেবে না। আর তুই এখনো ছোট, আবেগের বশবর্তী হয়ে এগুলো বলছিস। এগুলো না ভেবে মন দিয়ে পড়ালেখা কর, ওর চেয়ে অনেক ভালো ছেলে পাবি। তুমি বুঝতেছো না কেন আপু? স্যারকে আমি একদিন না দেখলে মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। কি হয়েছে রে মিম? নিঝুম আজ হঠাৎ কান্না করতেছে কেন এত সকালবেলা? তোমার মেয়ে নাকি তার স্যারকে ভালোবাসে। আজকে ও স্যার পড়াতে আসেনি, আর স্যারের মোবাইল বন্ধ, তাই কান্না জুড়ে দিয়েছে। কি বলছিস তুই এগুলো? নিঝুম তার স্যারকে ভালোবাসে মানে? চুপ হয়ে আছে। নিজম পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে আন্টি এবং মিমের কথা শুনছে। এটা কখনোই সম্ভব নয়। ওই ছেলের কি আছে? কি দেখে ওই ছেলের প্রেমে পড়েছে তোর বাবার কিসের অভাব? আর তুই কি দেখে ওর মতো একজন গরিব ছেলেকে ভালোবেসেছিস? এগুলো বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা কর, নাহলে এসব কথা তোর বাবাকে বলে দিব। না, আমি স্যারকে ভালোবাসি আর আমি স্যারকে চাই চাই চাই। আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? আমাদের মান সম্মান বলতে কিছু নেই? তুই কি সব ধুলোই মিশিয়ে দিবি? মা, আজ তুমি আমাকে মারতে পারলে। ঠিক করেছি, তোকে মাথায় তুলে বাতর করে ফেলেছি। তোর বাবা আজকে বাসায় আসুক। সঙ্গে সঙ্গে নিজম দৌড়ে তার রুমে চলে যায় এবং ভিতর থেকে দরজা আটকে দিয়ে বিছানায় শুয়ে কান্না করতে থাকে। আম্মু, এটা কি করলে তুমি? ওকে থাপ্পড় মারলে কেন? না মেরে বুঝিয়ে বললে হতো। ঠিক করেছি, ও একটু বেশি বেড়ে গেছে। দেখো তো ও রুমের ভেতর কি করছে। ঠিক আছে, যাও, আমি দেখছি। অনেকটা সময় পর এই নিঝুম, দরজা খোল। সকাল থেকে কিচ্ছু খাসনি, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমি খাবো না। এরকম করে না বোন আমার, খেয়ে নে, আব্বু শুনলে রাগ করবে। আমি খাবো না আপু, তুমি চলে যাও। মিম অনেকক্ষণ সময় ধরে খাবার নিয়ে ডাকাডাকি করে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে চলে যায়। অন্যদিকে নিজম বারবার আমার মোবাইলে কল দিয়ে যাচ্ছে, প্রত্যেকবারই মোবাইল বন্ধ দেখাচ্ছে। নিজম সারাদিন ঘরবন্দি হয়ে আছে, সে সারাদিন ঘর থেকে বের হয়নি। নিজমের আব্বু বাড়িতে আসার পরে আন্টি আঙ্কেলকে উদ্দেশ্য করে বলে, তুমি এসেছো? দেখো তোমার মেয়ে সারাদিন ঘরের দরজা বন্ধ করে আছে, কিচ্ছু খাচ্ছে না। কেন, কি হয়েছে কি? তোমার মেয়ে তার স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এটা শোনার পরে তাকে 2টা থাপ্পড় মেরেছি, তাই সে আর রুমের দরজা খুলতেছে না। তুমি ওকে থাপ্পড় মেরেছো কেন? ও এখনো ছোট, ওকে বুঝিয়ে বললেই হতো। ওকে আমি বুঝিয়েছি, কিন্তু ও বুঝতেছে না। আমি আর পারবো না, তুমি বোঝাও তোমার মেয়েকে। ঠিক আছে, আমি দেখতেছি। নিজুম, মা আমার, দরজা খোলো। কি হয়েছে বলো আমাকে। দরজা খুলবো না আমি, আমাকে স্যারকে এনে দাও। স্যার আমার ফোন ধরতেছে না, ওনার ফোন বন্ধ করে রাখছে। আগে ওনাকে শাস্তি দেব, তারপর দরজা খুলবো। ঠিক আছে, কিন্তু দরজা তো খোলো আগে। সারাদিন নাকি কিছু খাওনি? না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমি দরজা খুলবো না, আর কিছু খাবোও না। এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে মামুনি। আর যাই হোক, আমার জানা মতে মেয়েরা বাবার কলিজা হয়, আর যার কারণে বাবারা মেয়ের ওপর রাগ করতে পারে না, চুপ করেই আছে। কি হলো, দরজা খোলো। চুপচাপ দরজা খোলার কোনো নামই নেই। কি হলো মিমের মা, তোমার মেয়ে দরজা খুলছে? খুলতেছে না? মেয়েকে তো আদর দিয়ে কি বাদর বানায় ফেলছো। এখন সামলাও। আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করতেছে। আমি কি করেছি? কি করেছো মানে? গরিব ঘরের ছেলের সাথে প্রেম ভালোবাসা করতেছে, এটা তুমি জানো না? ঘরে থেকে কি করো, ঘরের খবর জানো না? এগুলো কথা বাইরের মানুষ শুনতে পারলে আমাদের মান সম্মান থাকবে? এবার চলো দুইজনে যাই ডাকতে। যতই হোক, কলেজের টুকরো মেয়ে না খেয়ে আছে। ওকে চলো। নিঝুম দরজা খোলো, তোমার বাবা কিন্তু অনেক রাগ করেছে। দরজা না খুললে তোমার স্যারকে জেলে দিবে। তাড়াতাড়ি দরজা খোলো। সাথে সাথে দরজা খুলে গেছে। আর যাই হোক, ভালোবাসার মানুষ জেলে যাবে এটা সে মেনে নিতে পারবে না, তাই দরজা খুলে দিয়েছে। দরজা খুলে অবাক হয়ে যায়, কারণ দরজার সামনে ওর বাবা মা দুজনেই দাঁড়িয়ে আছে।
তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। ঠিক আছে বাবা। নিজম মাথা নিচু করে আছে। ফ্রেশ হয়ে দেখে আঙ্কেল খাবার টেবিলে বসে নিজমের জন্য অপেক্ষা করছে, আর আন্টি প্লেটে খাবার তুলে দিচ্ছে। নিঝুম, মা এখানে বস। জি বাবা। আচ্ছা, আমি এগুলো কি শুনতেছি? তুমি নাকি তোমার স্যারকে ভালোবাসো? আচ্ছা বলো তো, আমাদের কি কোনো কিছুর অভাব আছে? আর ওই ছেলেটার কি আছে যে ওকে ভালোবাসো? ও তো একটা গরিব ঘরের ছেলে। ওর সাথে তোমার বিয়ে হলে কখনো তোমাকে সুখী দিতে পারবে না। ও তোমার চাহিদা পূরণ করতে পারবে না। আমি এসব কিছুই জানি না, আর জানতেও চাই না। আর বিয়ের কথা বলো তো, যদি বিয়ে করি তাহলে আরিয়ান স্যারকেই করব। দেখো তোমার মেয়ে কেমন বেয়াদব হয়ে গেছে। এই দিনটাই দেখার বাকি ছিল, মুখে মুখে তর্ক করতেছে। আরে তুমি চুপ করো তো, খেতে বসে এত কথা বলো কেন? ওকে আমি পরে বুঝিয়ে বলবো, এখন কোনো কথা নয়। খাবার দাও, মেয়েটা সারাদিন কিছু খায়নি। বুঝাও তোমার মেয়েকে, যদি না বোঝে তাহলে ওকে বিয়ে দিতে হবে, তখন ওর কোনো কথাই শুনবো না আর। নিজম না খেয়ে কিছু একটা ভাবছে। কি ভাবছিস খেতে বসে? মা, আমার খেতে ইচ্ছে করছে না। সারাদিন কিছুই খেলি না, একটু খা না মা, না হলে শরীর খারাপ করবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও জোর করায় কিছুটা খেয়ে আবার রুমে চলে যায় নিজুম। আবারও ফোন দিতে থাকে আমার নাম্বারে, কিন্তু না, এখন একই কথাই বলছে। আপনার কাঙ্ক্ষিত নাম্বার এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই কথাটা শুনতে শুনতে খুব বিরক্ত হয়ে গেছে নিজুম। এখন মোবাইলটা ভেঙে ফেলার উপক্রম। তোমার মেয়ে কিন্তু বেশি বেয়াদব হয়ে গেছে, ওকে বোঝাও ভালো করে, না হলে পড়াশোনা সব বাদ দিয়ে বিয়ে দিয়ে দেব আমার বন্ধুর ছেলের সাথে। ছেলে ভালো সরকারি চাকরি করে। শুধু বিয়ের কথা বললেই হবে? মেয়ে তো এখনো বড় হয়নি, অনেক ছোট আমার মেয়ে, তার উপর আবার মিম আছে। তোমার মেয়ে বড় না হলে প্রেম করে বেড়াতো না ওকে? আমি অত কিছু বুঝি না। কালকে ওকে দেখতে আসবে, মেয়েকে বলে দিও বিয়ে এখন না হলেও শুধু এঙ্গেজমেন্টটা করে রাখতে চাই। মিমের বিয়ের পর না হয় ওর বিয়ে দেব। তুমি একটু বেশি বুঝো, আমাকে না জানিয়ে এত কিছু করে ফেলেছো। বেশি বোঝাই ভালো। কালকে ওকে দেখতে আসবে, এটাই শেষ কথা। ঠিক আছে, কি করবে করো, শুধু তো তোমার মেয়ে, আমার না। তুমি যেটা করবে সেটাই হবে। হুম। আঙ্কেলের কথা শুনে আন্টিও রাগ করে রুমে চলে যায়। আঙ্কেল খাওয়া দাওয়া শেষ করে তার রুমে ফিরে যায়। কিছুক্ষণ পর আন্টি নিজমকে দেখতে তার রুমে গিয়ে দেখে নিজম উপরে বিছানায় মনমরা হয়ে শুয়ে আছে। তোর বাবা কি বললো শুনিস নাই? তোর এই সমস্যার জন্য আমাকে তোর বাবা বোকা দিল। আর একটা কথা, কালকে তোকে ছেলে পক্ষ দেখতে আসবে, তোর বাবার বন্ধুর ছেলে। ছেলে নাকি সরকারি চাকরি করে। যদি কালকে তোকে তাদের পছন্দ হয় তাহলে একেবারে তো আংটি পরিয়ে যাবে। আমি এই বিয়ে করতে পারবো না, তোমরা বুঝতেছো না মা? যদি আমাকে বিয়ে করতেই হয় তাহলে আরিয়ান স্যারকেই করব। এটা বললে কি আর হয় মা? মানুষ যেটা চায় সেটা সব সময় পায় না। মানুষ পরিস্থিতির শিকার হয়ে অনেক সময় অনেক কিছু হারায়। বোনকে শক্ত কর, কালকে তোকে দেখতে আসবে। মা, তুমি একটা কথা ভালো করে শোনো। তোমরা যদি আমাকে আর এসব নিয়ে জোর করো তাহলে আমি কিন্তু নিজের ক্ষতি করব। এটা কেমন কথা নিঝুম? আমরা সব সময় তোর ভালোর জন্য করি। তুই ওখানে ভালো থাকবি, কালকে তোকে ছেলে পক্ষ দেখতে আসবে, এটাই তোর বাবার শেষ কথা। মা, এখনো তো আপু আছে, আগে আপুকে বিয়ে দাও। তোর বাবা বলেছে তোর এঙ্গেজমেন্ট করে রেখে দিবে। নিজমের মায়ের কথাগুলো শুনেই নিজম তার রুমে শুয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। এদিকে আম্মুরটাকে আমার ঘুম ভাঙলো ঠিক 4:30। অনেকদিন পরে আজকে এতক্ষণ ঘুমালাম। বাবা, ঘুম ভাঙলে গোসল করে খেতে আই। বিছানা ছেড়ে গোসল করতে গেলাম। গোসল করে এসে মা খাবার দাও, খুব খিদে পেয়েছে। তুই বস, আমি খাবার দিচ্ছি। হঠাৎ মা বলে উঠলো, বাবা, একটা কথা বলি। হ্যাঁ মা বলো। আমাদের পাশের বাসার রফিক ভাই আছে না? হ্যাঁ কি হয়েছে মা, কিছু বলেছি কি? বাড়িতে এসেছিল 3টার দিকে, এসে তোর কথা জিজ্ঞাসা করছিল, তখন তুই ঘুমাচ্ছিলি। ও, তা কি বলেছে মা? তোকে ওনার সাথে বিকেলে দেখা করতে বলেছে, কি যেন কাজ আছে। ওকে মা, দেখা করব। খাবার খেয়ে আমি রুমে চলে আসলাম, কিন্তু রফিক আঙ্কেল আমাকে কেন ডেকেছে সেটা ওনার সাথে দেখা করলে জানতে পারবো। তাই রফিক আঙ্কেলের সাথে দেখা করতে বাসা থেকে বেরিয়ে পড়লাম। আঙ্কেলের বাসার সামনে গিয়ে 2বার কলিং বেল দিতেই দরজা খুলে দিল ওনার ছেলে ইমরান। বয়স প্রায় 10 বছর হবে, আর একটা মেয়েও আছে, ক্লাস 6-এ পড়ে। আরে আরিয়ান ভাই, যে তুমি তো আর আমাদের বাসায় আসোই না। আরে ভাই, আমি একটু ব্যস্ত আছি তো, তাই তেমন আসা হয় না। তো কেমন আছো তুমি? আর তোমার বাবা কি বাসায় আছে? ইমরান, কার সাথে কথা বলছো? কে এসেছে?
বাবা, আরিয়ান ভাই এসেছে তোমার সাথে দেখা করতে। ও, তোমার ভাইয়াকে নিয়ে ভিতরে আসো। ভাইয়া আসো ভিতরে। তারপর আমি ভিতরে গিয়ে দেখি আঙ্কেল সোফায় বসে চা খাচ্ছে। বসো বাবা এখানে। আমি আঙ্কেলের পাশে সোফায় বসলাম। আঙ্কেল, আপনি নাকি আমায় ডেকেছেন? তোমার সাথে একটা জরুরি কথা আছে, তার আগে বসো। চা খাও তুমি? হ্যাঁ, মাঝে মাঝে। ঠিক আছে। ইমরানের মা, আরিয়ানকে চা দাও তো। ঠিক আছে, দিচ্ছি। আন্টি আমাকে এক কাপ চা দিলেন। চা খেতে খেতেই তো আঙ্কেল আমাকে কি জন্য ডেকেছেন? শোনো তাহলে, শুনেছি তুমি টিউশন করো। আমি তো আঙ্কেলের কথা শুনে অবাক। কিন্তু কেন আঙ্কেল? আবার কোন ঝামেলায় ফেলে আল্লাহ জানে। তোমাকে আমার ছেলে মেয়ে দুইটাকে একটু পড়াতে হবে বাবা। যেই সমস্যার আভাস পাচ্ছিলাম সেটাই হলো, একটা থেকে মুক্ত আর একটা প্যারা। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু না বাবা, তোমাকে পড়াতেই হবে। ভালো কোনো টিচার পাওয়া যাচ্ছে না। আমি শুনেছি তুমি ভালো ছাত্র এবং পড়াশোনার পাশাপাশি টিউশন করো, আর একই এলাকায় থাকি, তাই বলছি যদি তুমি পড়াতে। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেলের অনুরোধ আর উপেক্ষা করতে পারিনি। যদি আমি আর টিউশনি করাতে যাচ্ছিলাম না, অন্যদিক থেকে সুবিধেই হলো, সময় কাটবে, পাশাপাশি কিছু হাত খরচের টাকাও হবে। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের অনেক কিছু হিসেব করে চলতে হয়। আশা করি তোমার কোনো সমস্যা হবে না, আর টাকার চিন্তা করিও না। না আঙ্কেল, সমস্যা নেই, পড়াতে পারবো। তাহলে কাল থেকে তুমি পড়াতে এসো। আর কখন পড়াতে আসবে তুমি? সকাল 8টা থেকে আসবো। তাহলে আমি আসি আঙ্কেল। সন্ধ্যা তো হয়ে গেছে, রাতের খাবার এখানে খেয়ে যাও বাবা। আন্টি আজ না, অন্য একদিন। তাহলে আজ আসি। ওকে, যাও তাহলে। রফিক আঙ্কেলের বাসা থেকে বের হয়ে বাড়ির পথে হাঁটা দিলাম। বাড়ি পৌঁছানোর পর আম্মু বলল, রফিক ভাই কি বললো বাবা? আঙ্কেল ওনার ছেলে মেয়েকে পড়াতে বলেছেন। তোর কোনো সমস্যা না হলে পড়া, এতে তোর সময়টা ভালো কাটবে। ওইদিকে আবার নিজুমকেও পড়াবি, তোর নিজেরও লেখাপড়া, সবকিছু একসাথে সামলাতে পারবি। এরে সেরেছে। মা তো আর জানে না যে আমি নিজুমকে পড়ানো ছেড়ে দিয়েছি। এখন মাকে জানানো যাবে না। যদি জানাই তাহলে কেন ছেড়েছি, কী জন্য ছেড়েছি, এসব বলে কান ঝালাফালা করে দেবে। কোনো মতো মাকে জানানো যাবে না। ও তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। দেখিস বাবা, অন্যদের পড়াতে গিয়ে আবার নিজের পড়ার 12টা বাজিয়ে দিস না। ওকে মা। যাতে আর কোনো প্রশ্ন না করে তার জন্য ওষুধ হিসেবে মাকে একটা জাদুর পাপ্পি দিয়ে দিলাম। মাথা চুলে হাত বুলিয়ে দিলাম। পাগল ছেলে আমার। দাওয়ায় কাজ করেছে। কোনো কাজ নেই, রুমের সাথে শুয়ে পড়লাম। খালি শোয়া আর ঘুম। তারপর রুমে এসে আবার শুয়ে পড়লাম। এখন শুয়ে থাকা ছাড়া কি আর করব। বালিশের পাশে মোবাইল দেখতে পেলাম। এই যে বন্ধ করেছি এখনো খুলিনি। পাগলিটার একটু খোঁজ নিয়ে দেখি। যেইভাবে সেই কাজ। মোবাইল ওপেন করতেই মেসেজ আসতে শুরু করলো। কয়েকটা মিসড কল অ্যালার্ট আর কয়েকটা টেক্সট, আর সবগুলো এসেছে নিজমের নাম্বার থেকে। মেসেজগুলো ঠিক এমন ছিল, কেমন আছেন স্যার, আমার ফোন ধরছেন না কেন, আজ পড়াতে আসেননি কেন, আপনার ফোন বন্ধ কেন, আপনার কোনো সমস্যা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। মেসেজ দেখে মনে হচ্ছে পাগলিটা আমাকে অনেক ভালোবাসে। কিন্তু এই ভালোবাসা সমাজ মেনে নেবে না। শিক্ষকতা একটা সম্মানের পেশা। আর আন্টি আঙ্কেল আমাকে বিশ্বাস করেই ওনাদের মেয়েকে পড়াতে দিয়েছিলেন। আমি তাদের সেই বিশ্বাস ভেঙে তাদের আমানতের খেয়ানত নষ্ট করতে পারবো না। তাই আমি নিজে থেকে দূরে সরে আসলাম। অন্যদিকে নিজুমকে ছেলেপক্ষ দেখতে এসেছে। আজকে নিজে ওরা বেশি পাগলামো শুরু করে দিয়েছে। আমি বিয়ে করবো না বলে চিৎকার করছে। কিন্তু কে শোনে কার কথা? কারো সেদিকে ভ্রুক্ষেপই নেই। আপনারা হয়তো ভাবছেন যেখানে ছেলেপক্ষ দেখতে আসছে সেখানে বিয়ের কথা আসছে কোত্থেকে? আপনারা ঠিকই ধরেছেন। আর ছেলেপক্ষ দেখতে আসছে না, আসছে বিয়ে করতে। মেয়ে কোন কাণ্ড করে বসে, মান সম্মানে আঘাত আনার আগেই তিনি বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে দিতে চাচ্ছেন। নিজমের বাবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। শেষ বয়সে এসে মেয়ের জন্য নিজের সম্মানটুকু হারাতে চান না। তাই তো হঠাৎ করে এমন সিদ্ধান্ত। আর ছেলেও নিজের বন্ধুরই ছেলে, তাই দেখাশোনা, আংটি পরানো এসব ফর্মালিটি করেননি। আর নিজম কিছুক্ষণ আগে জানতে পেরেছে আজ তার এঙ্গেজমেন্টের বদলে বিয়ে। তাই তো মন পাগলামো শুরু করে দিয়েছে। পার্লার থেকে লোক এসেছে নিজমকে সাজাতে। লাল টুকটুকে বেনারসি শাড়ি, সাথে হালকা মেকআপ এবং ভারী কিছু গহনা দিয়ে বউ সাজিয়েছে। তার ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে অন্যের বউ সাজতে হচ্ছে। মানুষ জীবন একবার মন থেকে ভালোবাসে কাউকে না কাউকে, কিন্তু সবার ভালোবাসা পূর্ণতা পায় না। নিজমের ভাগ্যে কি আছে সেটা সে নিজেও জানে না। মেয়েকে সাজানো হয়েছে? জি আঙ্কেল, আরেকটু। একটু তাড়াতাড়ি রেডি করো, বরপক্ষ আসলো বলে। বাহ, আমার ছোট মাকে আজকে পরীর মতো লাগছে। জি আপু, নিঝুমকে আজকে অনেক সুন্দর লাগছে। ঠিক আছে, তোমরা ওকে একটু তাড়াতাড়ি সাজাও, আমি নিচে যাচ্ছি। ওকে আঙ্কেল। নিজমকে পার্লারের মেয়েরা সাজিয়ে চলে গেল। রুমে শুধু ও
আর মিম। বোন, তোকে আজকে অনেক সুন্দর লাগছে। এই নিজুম, সে চুপ করে আছে, কোনো কথা নেই। মিম হাত দিয়ে ধাক্কা দেওয়ায় নিজম ভাবনা জগৎ থেকে ফিরে এলো। আপু। কি ভাবছিস? কিছু না আপু। তোকে আজকে অনেক সুন্দর লাগছে। আজকে তোকে বর দেখলে একেবারে পাগল হয়ে যাবে। ধন্যবাদ। নিজে নিজে বকবক করছে। তার আগে তার ছোট বোনের বিয়ে হচ্ছে, এ নিয়ে তার কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই, বরং সে আরও খুশি। নিজমের এখন তার বোনের কথাগুলো একদম ভালোই লাগছে না, আর মিম তো বকবক করেই যাচ্ছে। আপু, তোমার বলা শেষ হয়েছে? কেন রে? আমাকে একটু একা থাকতে দাও, আমার ভালো লাগছে না। ঠিক আছে, তুই থাক, আমি নিচে যাচ্ছি। মিম রুম থেকে বেরোতেই যেন নিজম হাঁপ ছেড়ে বাঁচলো। সাথে সাথে মোবাইলটা হাতে নিয়ে আমাকে কল দিল। অন্যদিকে আমি ফোনের রিংটোনের শব্দে আমার ঘুম ভাঙলো। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 9টা বাজে। ফোনটা হাতে নিয়ে দেখি নিজম 2বার ফোন দিয়েছে। ফোন ধরবো কি ধরবো না ভেবে পাচ্ছে না। না, আমাকে ফোন ধরে ওকে বলতেই হবে, আমি তাকে পড়াতে পারবো না। দেখছি আবারও কল দিয়েছে। এবার ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম স্যার, আপনি ঠিক আছেন? কেমন আছেন? কি হয়েছে আপনার? একসাথে এতগুলো প্রশ্ন, কোনটার উত্তর দেব? ওয়ালাইকুম আসসালাম। আরে একসাথে এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দেব? আমি ভালো আছি, তুমি কেমন আছো? কোনো কথা নেই, ওপাশ থেকে শুধু কান্নার আওয়াজ আসছে। কি হয়েছে নিজুম, তুমি কান্না করছো কেন? কিছু হয়েছে? ওর কান্নার শব্দ শুনে আমার বুকে যেন কেউ তীর দিয়ে গুঁতো দিচ্ছে, আর তার থেকে চিনচিন ব্যথা হচ্ছে। হয়তো এটাই ভালোবাসা, হয়তো ওর পাগলামোগুলোকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি। অবশেষে আমার মনে ভালোবাসার সৃষ্টি হয়েছে, কিন্তু এটা বুঝতে আমি অনেক দেরি করে ফেলেছি। নিজেমের কান্নার আওয়াজ আরও বৃদ্ধি পেল। বলবে তো কান্না কেন করছো? না বলে ফোন রেখে দিচ্ছি। স্যার, ফোন কাটবেন না প্লিজ, আপনার সাথে আমার কথা আছে, এটাই আমাদের শেষ কথাও হতে পারে। এসব কি বলছো তুমি? আমারও তোমার সাথে কথা আছে, তবে তুমি আগে বলো। আজকে আমার বিয়ে। কি বলছো এটা? নিশ্চয়ই তুমি মজা করছো। না, আমি মজা করছি না, আমি সিরিয়াস। এই তুমি মিথ্যা বলছো, বলো এটা মিথ্যা তাই না? এসব নিয়ে মজা করো না। না, আমি সত্যি বলছি, আজকে আমার বিয়ে। আপনি আমাকে এখান থেকে নিয়ে যান। আমি যদি বিয়ে করি তাহলে আপনাকেই করব। আমাকে এখান থেকে নিয়ে যান, না হলে আমি আত্মহত্যা করব। আমি এই বিয়ে করব না। এবার আমার বুকের ব্যথা আরও বেড়ে গেল, তবুও নিজেকে সামলে নিলাম। নিজে পাগলামো করো না। তোমার বাবা মা সবসময় চাইবে যে মেয়েকে বড় করে বিয়ে দিতে। বাবা মা কখনো মেয়ের খারাপ চাইবে না, তারা সবসময় চাইবে তাদের মেয়ে সুখে থাক। আমি তো তখনই সুখী হব যখন আপনাকে পাবো। কেউ বুঝতেছেন আমার কষ্টটা, আমি পালাতে রাজি আছি। আপনি আমাকে এখান থেকে নিয়ে যান স্যার। এটা হয় না নিজুম, আমি তোমাকে নিয়ে পালাতে পারবো না। মনে করো আমরা দুজন পরিস্থিতির শিকার, এটাই আমাদের মানতে হবে। তুমি তাকেই বিয়ে করো যাকে তোমার বাবা মা পছন্দ করেছে। আমি এই বিয়ে করব না। ওকে বাই, ভালো থাকবেন, এটাই আমাদের শেষ কথা। নিজুম পাগলামো করো না। কথা শেষ না হতে কল কেটে দিল। এবার আমি ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ। তো মমিন, তোর মেয়েকে নিয়ে আয়, কতক্ষণ বসে রাখবি? কতক্ষণ বসিয়ে রাখবেন ভাইজান? আর একটু, মিমের মা, নিজুমকে নিয়ে এসো। তোমরা বসে আর একটু গল্প করো, আমি নিয়ে আসছি। ওদিকে নিজুমের মা তার মেয়েকে আনতে দরজার সামনে রক্ত দেখতে পেল। তিনি দরজা খুলে দেখে নিজুম ফ্লোরে পড়ে আছে, আর পুরো রুম রক্তে লাল হয়ে আছে। মিমের বাবা, নিঝুম কি করেছে দেখে যাও, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। নিঝুম, এটা তুই কি করেছিস? তুই আমাদের ছেড়ে এভাবে যেতে পারিস না। তুই কেন করলি এটা? নিজুম সুইসাইড করতে হাতের শিরা কেটে ফেলেছে। নিজুমের মায়ের ডাকাডাকি শুনে নিজুমের বাবা সহ বাড়ি ভর্তি মেহমান চলে এসেছে। এসে দেখেন নিজুম মেঝেতে পড়ে আছে, আর পুরো রুম রক্তে লাল হয়ে আছে। নিজুমের মা তার পাশে বসে কান্না করছেন। মেয়ের অবস্থা দেখে নিজুমের বাবা সাথে সাথে ওখানে পড়ে যান। ওনার খুব আদরের মেয়ের এমন অবস্থা, তার উপর বাড়ি ভর্তি মেহমান, সব মিলে তুলকালাম অবস্থা। হাসি খুশি হই হুল্লোড় মেতে ওঠা বাড়িটা হঠাৎই নিস্তব্ধ হয়ে গেছে। মেয়ের এমন অবস্থা দেখে উনি বোবা হয়ে গেছেন। একমাত্র তোমার জন্য আজ আমার মেয়ের এই অবস্থা। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি সব কিছু শেষ করে দিব। কথা বলা শক্তি হারিয়ে ফেলেছেন। মেঝেতে বসে মাথায় ডান হাত ফেলে নিস্তব্ধ হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন। দুই মেয়ে ওনার কাছে রাজকন্যা, কিন্তু ছোট মেয়েকে তিনি অতি আদরে বড় করেছেন। অনেকে দোতলায় নিজের রুমে আসলেও বর এবং বরের পিতা সহ আর অনেকে নিচেই ছিলেন। আকস্মিতভাবে নিজুমের মায়ের চিৎকার শুনে বাকি লোকজনও ইতিমধ্যে ওপরে চলে এসেছেন। সাথে বড় এবং বরের পিতাও আসলেন। তোর মেয়ের এই অবস্থা কেন? এটা কিভাবে হলো মমিন? নিজুম সুইসাইড করেছে। কেন করলে আঙ্কেল? জানি না বাবা। রাসেল দ্রুত এগিয়ে গিয়ে নিজুমের পাল চেক করে চিৎকার করে বললেন, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, নিজুমকে হাসপাতালে নিতে হবে, ও এখনো বেঁচে আছে। রাসেলের কথা শুনে মনে হলো
তার বাবার দেহে আত্মা ফিরে পেলেন। এই কে আছো, গাড়ি বের করো, নিজুমকে হাসপাতালে নিতে হবে। মেয়েকে কোলে নিয়ে দ্রুত পায়ে নিচে নামতে নামতে বললেন। পিছু পিছু নিজুমের মাও আসতে থাকেন, সাথে রাসেলও। নিজুমের বাবা মেয়েকে গাড়িতে বসান, আর রাসেল ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করে পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে যায়। সাথে নিজুমের মাও এসেছেন। ডক্টর নিজুমকে সাথে সাথে জরুরি বিভাগে নিয়ে যায়। নিজুমের বাবা, মা এবং রাসেল বাইরে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণের মাঝেই মিম সহ রাসেলের আব্বু এবং আরও অনেকে হাসপাতালে উপস্থিত হলেন। মিম এসে তার বাবার হাতে একটা চিঠি দিলেন, যেটা নিজুমের বিছানার উপর পাওয়া যায়, যা হাতের শিরা কাটার পূর্বে নিজুম লিখেছে, যা আমরা সহজ ভাষায় বুঝি সুইসাইড নোট। প্রিয় বাবা মা, আমাকে তোমরা ক্ষমা করে দিও। আজ অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। জানি আমার এই সিদ্ধান্তে তোমরা অনেক কষ্ট পাবে, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় নেই। সেদিন বাবা আমার জীবনে প্রথম আমার গায়ে হাত তুলেছিল। বিশ্বাস করো, এতে আমার একটুও আমি কষ্ট পাইনি। তবে আমি ভেবেছিলাম বাবা রাগের মাথায় এমনটা করেছেন। রাগ কমলে হয়তো উনি আমাকে বুঝবেন, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত করে বাবা হুট করে আমার বিয়ে ঠিক করে ফেলেন। কিন্তু আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয়। জীবনে তোমাদের কাছে যা চেয়েছি তাই পেয়েছি। কখনো আমার চাও তোমরা অপূর্ণ রাখুনি। এই প্রথম তোমাদের কাছে কিছু চেয়েও পাইনি, আর সেটা আমার ভালোবাসা। না পাওয়ার যন্ত্রণা অনেক তীব্র হয়, যা জীবনে এই প্রথম উপলব্ধি করি। এমন কষ্ট নিয়ে বেঁচে থাকতে পারবো না, তাই তো তোমাদের ছেড়ে একেবারে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তোমাদের এই অবাধ্য মেয়েটাকে ক্ষমা করে দিও। এটি তোমাদের অবাধ্য আদরের মেয়ে নিঝুম। চিঠি পড়ে মুমিন সাহেব নিস্তব্ধ হয়ে পড়ে, আর পাশে থাকা কাঠের চেয়ারে হেলান দিয়ে বসে পড়েন। বর্তমানে মান সম্মানের চেয়ে মেয়ের জীবনের মূল্য অনেক বেশি বলে মনে করছেন তিনি। তিনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন, কিন্তু এই সামান্যটুকু বুঝতে অনেক দেরি হয়ে গেছে। নিজুমকে জরুরি বিভাগে নেওয়ার প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু ডক্টর বের হচ্ছে না। সবাই চিন্তিত। মুমিন সাহেব অনেকক্ষণ ধরে বসে থাকলেও মেয়ের চিন্তায় জরুরি বিভাগের সামনে পায়চারি করছেন। জরুরি বিভাগের দরজা খোলার শব্দেই সবাই উৎসুক দৃষ্টি নিয়ে সেদিকে তাকালেন। না, তখনও ডক্টর বের হয়নি। বের হয়েছেন নার্স। এখানে রোগের গার্ডিয়ানকে? মুমিন সাহেব এগিয়ে গেলেন। আমি রোগীর বাবা, আমার মেয়ে কেমন আছে? শান্ত হয়ে বসুন। রোগের হাতের শিরা কাটার ফলে রোগীর শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। এমার্জেন্সি A+ রক্ত লাগবে। আমার রক্ত A+। তাহলে আসুন তাড়াতাড়ি। নার্স মুমিন সাহেবকে সাথে অন্য রুমে চলে গেলেন। মুমিন সাহেবের শরীর থেকে 1 ব্যাগ রক্ত নেওয়া হলো। আপনি এখানে শুয়ে রেস্ট নিন। আমার মেয়ে বাঁচবে তো? আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহর উপর ভরসা রাখুন। নার্স রক্ত নিয়ে দ্রুত পায়ে জরুরি তার রুমে চলে গেল। ঘড়ির কাঁটা তার নির্দিষ্ট গতিতেই ঘুরছে। ডক্টর সেখান থেকে বের হওয়ার কোনো নামই নেই। চিন্তিত মুখ নিয়ে সবাই জরুরি বিভাগের সামনে অপেক্ষা করছে। প্রায় ঘন্টার 3 পর আবার দরজা খোলা শব্দ শোনা যায়। এবার ডক্টর বের হলেন। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আপনার মেয়ে এখন বিপদমুক্ত। ধন্যবাদ ডাক্তার সাহেব। ধন্যবাদ দিতে হবে না, এটা আমার পেশা, পাশাপাশি কর্তব্য ছিল। আমি কি আমার মেয়ের সাথে দেখা করতে পারি? এখন রোগীর সাথে দেখা করা যাবে না, রোগীকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, 2 ঘন্টা পর জ্ঞান ফিরবে। এই বলে ডক্টর চলে গেলেন। নিজুমকে বেরিয়ে দেওয়া হলো। সবাই বাইরে রোগীর জ্ঞান ফেরার অপেক্ষা করছে। 2 ঘন্টা পর নিজুমের রুম থেকে নার্স বের হয়ে ডাক দিলেন। এখানে আরিয়ান নামের ছেলেকে আছে, রোগীর কাছে তাকে প্রয়োজন। রোগী এই নামটা বলেই চলেছে। ও এখানে নেই, তাকে আনার ব্যবস্থা করুন, না হলে রোগীর কন্ডিশন আরো খারাপ হয়ে পড়বে। আন্টি, এই আরিয়ান ছেলেটাকে? ওর পড়ার টিচার, আমাদের বাসায় এসে নিঝুমকে টিউশনি করায়। ওই ছেলের জন্য কি নিজম আত্মহত্যা করতে চেয়েছে? নিঝুম ওই ছেলেকে ভালোবাসে। তাহলে ওই ছেলের সঙ্গে নিজমকে বিয়ে দিচ্ছেন না কেন? মধ্যবিত্ত পরিবারের ছেলেও, তাই মেনে নিতে চাইনি। শুধুমাত্র মধ্যবিত্ত বলেই মানতে পারেননি? আর ওই সুসাইড নোট, তার মানে আপনারা নিজমকে তার অমতে আমার সাথে বিয়ে দিতে চাচ্ছিলেন? আপনাদের একটা ভুল সিদ্ধান্তের কারণে আজ নিজমকে হারাতে যাচ্ছিলেন। এসব নিয়ে পরেও ভাবা যাবে। এখন চলুন নিজমকে দেখে আসি। প্রথমে তার মা রুমে প্রবেশ করলেন, তারপর তার বাবা। নিজুম তার মা বাবাকে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। মা, আমাদের সাথে কথা বলবি না? সে চুপ করে আছে। কি হলো মা, কথা বলবি না আমাদের সাথে? মা, স্যার কোথায়? মা, স্যার আসেনি? তোর স্যার এসব জানে না। কেন করলি মা এটা তুই? তোর কি একবার আমাদের কথা মনে পড়েনি? তোমরা আমার কথা শুনছিলে যে তোমাদের কথা মনে করব? আমি এই বিয়ে করব না, আর একবার জোর করলে এর চেয়ে খারাপ কিছু হবে। ঠিক আছে মা,
আমরা তোকে আর জোরে কিছু করব না। এবার তুই সুস্থ হ। সত্যি বাবা? মা সত্যি। নিজুম, এখন কেমন লাগছে তোমার? ভালো। মা উনি কে? ওকে চিনিস না? ও হচ্ছে আমি তোমার রাজীব আঙ্কেলের ছেলে। ও, তার বাবা মেয়ের জন্য ফল এনেছেন। নে মা ফল খা। খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করে না বললেই হবে? তোকে তাড়াতাড়ি সুস্থ হতে হলে তো দরকার নেই আমারও তো তাড়াতাড়ি সুস্থ হওয়ার। তাড়াতাড়ি সুস্থ হ, না হলে আরিয়ানের হাতে তুলে দিব কিভাবে আমার মাকে। সত্যি বলছো বাবা? মা একদম সত্যি। সত্যি বলছো বাবা? তাহলে এদিকে দাও, আমি খাচ্ছি। ফল হাতে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। নিজুমের এমন পাগলামো দেখে সবাই আসতে শুরু করেছে। কিছুটা খাওয়ার পর বাবা আমি এতগুলো একা খেতে পারবো না। তোকে একেবারে সবগুলো কে খেতে বলেছে? ধীরে ধীরে খাবি, আর তোকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে না? ঠিক বলছো তুমি। আমাদের মেয়েকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো। বাবা তুমিও। রহিমা বেগম মেয়েকে কিছু ফলমূল কেটে দিলেন। মা আমি এখন এগুলো খাবো না। রাসেল রহিমা বেগমের দিকে তাকিয়ে আছে আর মেয়েকে খাইয়ে দেওয়া দেখছে, আর মনে মনে ভাবছে, যদি আমার মা থাকতো তাহলে আমি সুস্থ হলে আমাকেও এভাবে আদর করে খাওয়াতো। রাসেলের মা নেই। রাসেল যখন খুব ছোট তখন তার মা দুনিয়ার মায়ে ত্যাগ করে পরপারে পাড়ি জমায়। এভাবে কি দেখো বাবা? আপনাকে দেখে মায়ের কথা খুব মনে পড়ছে। মন খারাপ করো না বাবা, আজ থেকে না হয় আমাকে মা বলে ডেকো। ঠিক আছে আন্টি। আন্টি না মা। ওকে মা। মা বলতে গিয়ে তার চোখের পানি ছেড়ে দিয়েছে। কান্না করতে হয় না বাবা, আমার কাছে আসো। রাসেল নিজুমের মায়ের কাছে গিয়ে বসে। নিজুমের মাথা শাড়ির আঁচল দিয়ে রাসেলের চোখের পানি মুছে দেয়। মা তুমি কি ওনাকে আদর করবে নাকি আমাকেও করবে? নিজুমের এমন কথা শুনে সবাই হো হো করে এসে ওঠে। আমি তোকে আদর করব, কেউ না করলেও। বাপ মেয়ের দরদ উঠলে পড়ছে। ও কি শুধু তোমার মেয়ে? নিজুম যেমন আমার মেয়ে, তেমন রাসেলও আমার ছেলে। ঠিক বলছো। তাহলে এখন কি দাঁড়ালো? সবশেষে আমি একটা ভাই পেলাম। আমিও একটা ছোট্ট মিষ্টি বোন পেলাম। আজ থেকে রাসেলকে বড় ভাই ডাকবি। বাবা একটা কথা বলি। বল। রাগ করবে না তো? না বল। স্যারকে একটু এখানে আসতে বলবে, খুব দেখতে ইচ্ছে করছে। এই মেয়ের লাজ লজ্জা সব গেছে। এখন মাঝরাতে ও আসবে, তার চেয়ে বরং কাল আসতে বলি। না এখন বলো, আমার কথা বলো। ঠিকই ছুটে আসবে। এত ভালোবাসে আমার বোনকে। অনেক অনেক ভালোবাসে, কিন্তু সমস্যা একটাই, নিচ থেকে কিছু বলে না। আঙ্কেলের নাম্বার দাও, আমি কল দিচ্ছি। মা বানালি, বোন বানালি, আর আমাকে পর করে দিলি। আমাকে বাবা বলা যায় না? ওকে বাবা, নাম্বার দাও, আমি কল দিচ্ছি। এদিকে সবাই গভীর ঘুমে মগ্ন হলেও আমার চোখে ঘুম নেই। নিজুমের বলে শেষ কথাটা বারবার আমার কানে বাজছে। এটা আমাদের বলে শেষ কথা। পাগলিটা এখন কি করছে? সত্যি সত্যি কি পাগলিটা? না, আর কিছুই ভাবতে পারছি না। পাগলিটার মোবাইলও বন্ধ। ফোন করে জিজ্ঞাসা করবো তার সুযোগও নেই। আঙ্কেলের ফোনে ফোন দেওয়ার সাহস হচ্ছে না, তা আবার এত রাতে। কাল সকালে একটু নিজুমের বাড়ি যেতে হবে। আজ যেন রাতটা কাটছেই না। হঠাৎ ফোনটা বেজে উঠলো, বুকের ভেতরটা দুঃখ করে উঠলো। এত রাতে আবার কে ফোন দিছে? নিজুম না তো। নিজুম কেন ফোন দেবে? ওর তো আজ বিয়ে। এখন হয়তো অন্যের ঘরে। ও কিভাবে ফোন দেবে? মোবাইল হাতে নিয়ে দেখে অপরিচিত নাম্বার। ধরবো কি ধরবো না ভাবতে ভাবতে কেটে গেল। একই নাম্বারে আবারও ফোন আসলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমাকে আপনি চিনবেন না, আপনাকে নিজুম ফোন দিতে বলেছে। হ্যাঁ বলুন। এত রাতে নিজুম ফোন দিতে বলেছে, তাও আবার একটা ছেলের মোবাইল থেকে? ওর কিছু হয়নি তো? আর নিজুম কোথায় এখন? কালকে একটু নিজুমদের বাসায় আসতে পারবেন সকালে? কিন্তু কেন একটু বলবেন প্লিজ? তেমন কিছু না, একটু দরকার ছিল আপনাকে। ঠিক আছে। আজ তো নিজুমের বিয়ে হওয়ার কথা ছিল, কাল সকালে যেতে বলল। তা আবার একটা অপরিচিত ছেলে, কোনো সমস্যা হয়নি তো? আর ছেলেটাই বা কে? ভাইয়া তুমি আমার কথা বললে না কেন? তোর অসুস্থতার কথা শুনলে টেনশন করবে। এমনিতে মনে হয় তোর টেনশনে এখন পর্যন্ত ঘুমায়নি। কাল আসলে ধীরে সুস্থে বলবো। বাবা চলুন তাহলে আমরা বাড়িতে যাই। ঠিক বলেছো বাবা, তোমরা চলে যাও, আমি থাকবো এখানে। আর বাসাতেও কেউ নেই। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, তুমি থাকো। আর কালকে সকালে আরিয়ানকে সাথে নিয়ে আসবে। অন্যদিকে আমার চোখে ঘুম নেই। আমার কানে শুধু নিজুমের বলা শেষ কথাটাই বাজছে। আর এখন সকালে নিজুমের বাড়িতে যাওয়ার জন্য বলা ছেলেটার কথা। ঘড়ির দিকে তাকিয়ে আছি, মনে হচ্ছে রাতটা অনেক বড় হয়ে গেছে, সময় যেন যাচ্ছেই না। আমার একটাই চিন্তা, কখন সকাল হবে।
এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুটাকে ঘুম থেকে উঠলাম, ঘড়িতে তাকিয়ে দেখি 4টা বেজে গেছে। ও আল্লাহ, অনেকটা দেরি হয়ে গেছে। আর ছেলেটা তো আমাকে সকালবেলা তাড়াতাড়ি যেতে বলেছিল নিজুমদের বাড়িতে। আমি দ্রুত ফ্রেশ হয়ে রুমতে বেরোতেই, ওই আরিয়ান, কই যাচ্ছিস? নাস্তা করে যা বাবা। না মা, খাবো না এখন, খেয়ে যা বাবা, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। সময় নেই মা, কোথায় যাচ্ছিস সেটা তো বলে যা। পরে এসে বলবো। রাস্তায় এসে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। রিক্সা তার আপন গতিতে চলছে, কিন্তু আমার মনে শুধু একটা কথাই বাজছে, হঠাৎ আমাকে নিজুমদের বাড়িতে কেন ডাকা হয়েছে। পৌঁছে গেলাম নিজুমদের বাসায়। ভাড়া মিটিয়ে দিয়ে নিজুমদের বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ভয়ে আমার বুকে ধুকপুক শব্দ হচ্ছে। বুকে সাহস নিয়ে ভয়ে ভয়ে দরজার সামনে গিয়ে কলিং বেলে চাপ দিলাম, কিন্তু কেউ আর দরজা খুললো না। আরেকবার কলিং বেল চাপ দিতে দরজা খুলে দিল। আর ভাইজান, 2 দিন ধরে যে বাসায় আসেন না আপাকে পড়াতে? নিজুম কোথায়? আগে আমার আসার সময় হলে নিজুম দরজা খুলে দিত, তাই জিজ্ঞাসা করা। আপামনি বাসায় নেই। কার সাথে কথা বলতেছিস রে নদী? স্যার, নিজম আপারে পড়ায় সে ছাড়াইছে। ওকে ভিতরে আসতে বলো। আঙ্কেলের কথা শুনে ভেতরে গেলাম। দেখছি আঙ্কেল সোফায় বসে চা খাচ্ছেন আর খবরের কাগজ পড়ছেন। আরিয়ান বাবা, আসো এখানে বসো। জি আঙ্কেল। নদী, আরিয়ানের জন্য চা নিয়ে আয়। আনছি বড় সাহেব। নদী এসে আমাকে চা দিয়ে গেল। কি ব্যাপার, নিজুমকে বাসায় নেই? নিচে আসছে না কেন? ও তো আমি আসলে এতক্ষণ রুমে থাকে না। ও, ওর তো কাল বিয়ে হওয়ার কথা ছিল, হয়তো এখনো শ্বশুর বাড়ি। তো বাবা, কেমন আছো তুমি? জি আঙ্কেল, ভালো আছি। আপনি? ভালো। আর কই রাখলে? আঙ্কেলের রাক্ষসী কেমন কথা মানে বুঝলাম না। কেন আঙ্কেল, কি হয়েছে? শুনলাম তুমি নাকি আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছো। তোমার সাহস কি করে হলো? তুমি কি ভেবেছো আমার মেয়েকে বিয়ে করে আমার সব সম্পত্তির মালিক হতে চাও? আমি এটা কখনোই হতে দিব না। আমি তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। জেলের কথা শুনে আমার গলা শুকিয়ে গেছে। ইচ্ছে করছে এক দৌড়ে পালিয়ে যাই, কিন্তু আমি পালিয়ে গেলে হবে না। আমি তো কখনো নিজুমকে বলিনি আমি তোমাকে ভালোবাসি। তাহলে সম্পত্তির কথা আসলো কোত্থেকে? নিজুমের জন্য আমার মনে ভালোবাসার সৃষ্টি হলেও তাকে কখনো বলা হয়নি। বলো, কত টাকা হলে তুমি আমার মেয়েকে ছেড়ে দিবে? আমি বাবা হয়ে কখনো চাইবো না আমার মেয়ে কোনো এক গরিব ঘরের বিয়ে হোক। আঙ্কেলের বলা কথাগুলো মাথার উপর দিয়ে গেছে। আঙ্কেল, আপনি আমাকে হাসালেন। ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না। ভালোবাসা হয় একটা সুন্দর মন থেকে, টাকা দেখে না। হ্যাঁ, আপনার মেয়েকে আমি ভালোবাসি, কিন্তু আমি তা কখনো প্রকাশ করিনি। যেখানে ভালোবাসা প্রকাশই হয়নি, সেখানে টাকার প্রশ্ন আসলো কোত্থেকে? এমন জ্ঞান দেওয়ার কথা অনেক শুনেছি, তোমাকে আমি জ্ঞান দিতে বলিনি। টাকা ছাড়া পৃথিবী অচল। বলো, কত টাকা চাই তোমার? যত টাকা চাইবে তত দিব, তবু আমার মেয়ের জীবন থেকে চলে যাও। আঙ্কেল, আমি আগে বলেছি আর এখনো বলছি, আমি আমার ভালোবাসা কখনো নিজের সামনে প্রকাশ করিনি আর করবও না। তবে একটা কথা না বললে নয়, টাকা কখনো জীবনে প্রকৃত সুখ দিতে পারে না। আর কখনো কারো ভালোবাসা টাকা দিয়ে ক্রয় বিক্রয় করবেন না। আসি, ভালো থাকবেন। দোয়া করবেন যাতে আর কখনো এই বাড়িতে আমার আসতে না হয়। এই বলে বাসা থেকে উঠে চলে আসতে যাব। এই বাড়িতে তুমি না আসলে আমার মেয়ের জামাই কোথায় আসবে শুনি? মানে বুঝলাম না আঙ্কেল। তোমাদের সম্পর্ক আমি মেনে নিয়েছি। আমি মাথা নিচু করে আছি। কিছুক্ষণ আগে বলা কথাগুলো নিয়ে ভাবতেছো? ওগুলো বলে একটু বাজিয়ে দেখছিলাম তুমি সত্যি আমার মেয়েকে ভালোবাসো কিনা। আচ্ছা চলো, অনেক বেলা হয়ে গেছে, নিজুমকে দেখতে যাব। কথাটা গলায় আটকে বললেন। নিজুম বাড়িতে নেই। তাহলে কোথায় আঙ্কেল? কোথাও বেড়াতে গেছে নাকি? হুম, তবে বেড়াতে যায়নি, হাসপাতালে গেছে। কেন? নিশ্চয় জানো, গতকাল নিজুমের বিয়ে হওয়ার কথা ছিল। হুম। এই বিয়েতে নিজুমের সম্পূর্ণ অমত ছিল, তবুও আমরা জোরপূর্বক ওর বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু বিয়ের পূর্ব মুহূর্তে ওর হাতে শিরা কেটে আত্মহত্যা করতে চেয়েছিল। নিজের আত্মহত্যার কথা শুনে বুকটা দুঃখ করে উঠল। ও এখন কেমন আছে আঙ্কেল? নিজুম ঠিক আছে, ও এখন বিপদমুক্ত, তবে হাসপাতালে আছে। কোন হাসপাতালে আছে আর কত নম্বর কক্ষে? অত অস্থির হওয়ার দরকার নেই, ও এখন সুস্থ আছে। আমি যাচ্ছি হাসপাতালে, চলো আমার সাথে। ঠিক আছে, চলুন। আঙ্কেলের সাথে হাসপাতালের দিকে ছুটে চললাম। হাসপাতালে পৌঁছে প্রথমে আমি রুমে যাইনি, আমি রুমের বাইরে দাঁড়িয়ে রইলাম। প্রথমে আঙ্কেল রুমে গেলেন। বাবা এসেছো? মা, কেমন লাগছে এখন তোমার? ভালো। স্যার আসে নাই? না, ও আসবে না। আমি হসপিটালে আছি বলছো? বলেছিলাম, কিন্তু আসেনি। ওহ, মন খারাপ করলি মা? না বাবা, আমি ঠিক আছি। হয়েছে, আর মন খারাপ করতে হবে না।
তোর স্যার এসেছে, বাইরে আছে। সত্যি? হুম। তাহলে আমি দেখা করে আসি। আরে তোকে বাইরে যেতে হবে না, বাবা আরিয়ান ভেতরে আসো। কেমন আছো নিঝুম? আচ্ছা তোমরা কথা বলো, আমরা বাইরে থেকে হেঁটে আসছি। আঙ্কেল আমাকে নিঝুমকে উদ্দেশ্য করেই বলল। আঙ্কেল আন্টি রুম থেকে বেরোতেই নিঝুম মুখটা ঘুরিয়ে নিল। আমি গিয়ে ওর পাশে বসলাম। পাগলিটা দুদিন অনেকটা শুকিয়ে গেছে। এই যে মিস্টার, কি দেখেন এইভাবে? মেয়ে মানুষ কি কখনো দেখেন নাই? না দেখিনি, তাই তো তোমাকে দেখছি। হয়েছে, অনেক দেখেছেন। এখন এখান থেকে যান। আপনি কে আর এখানে কেন? হ্যাঁ বাবা। আঙ্কেলের ডাক দেওয়ার সাথে সাথে মুখটা চেপে ধরলাম। আরে বাবাকে ডাকছো কেন? ওই, কে আপনার বাবা? এ মানে তোমার বাবা। বিয়ের পর তো বাবা, তাই আগে থেকে প্র্যাকটিস করছি। কি? তাহলে এবার তোমার প্রমোশন হলো বলো? কোন প্রমোশন? এই যে অবুঝ ছাত্রী থেকে অবুঝ বউ হতে যাচ্ছ। আমি মোটেও অবুঝ না। অবুঝ না হলে কেউ আত্মহত্যা করতে যায়? আত্মহত্যা না করে কি ঢ্যাং ঢ্যাং করে অন্যের বউ হব? এক মিনিট, আপনি তো আমাকে ভালোই বাসেন না, তাহলে এখানে কেন? কে বলেছে ভালোবাসি না? তোমাকে কত ভালোবাসি। বোঝা হয়ে গেছে আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। দেখি তোমার হাতটা। এই, আপনাকে দেখানো যাবে না, আপনি খুব পচা। দেখাও না প্লিজ। না, দেখাবো না। দেখি আমি। কি অবস্থা করেছো হাতের? করছি, ভালো করছি, আরো করব। খালি খালি আমাকে রাগ দেখান। ওকে সরি, আর রাগ দেখাবো না। এখন আসি একটু আদর দিই। না, আপনাকে আদর করতে হবে না। এই, আপনি বসা থেকে উঠছেন কেন? একদম চুপ। আমি নিজমের খুব কাছে চলে গেলাম। ওর দিকে তাকাতেই নিজমের ঠোঁট জোড়া কাবাকাবি শুরু করে গেছে। ঠোঁটের কাবাকাবি দিকে নিজেকে সামলাতে পারিনি। ওই দিনের প্রতিশোধটা নিয়ে নিলাম। বাকিটা আর বললাম না, আপনারা বুঝে নেন। যেহেতু নিজমদের পরিবার থেকে মেনে নিয়েছে, সেও তার বাধায় রইল না। অনেক চেষ্টা করলো নিজেকে ছাড়াতে, কিন্তু আমার সাথে পেরে ওঠেনি। প্রায় 5 মিনিট পর নিচ থেকে ছেড়ে দিলাম। দুজনে প্রচুর হাঁপাচ্ছি। এটা কি ছিল? কি থাকবে আর, সেদিন যেটা দিয়েছিলেন সেটাই। আপনি কি সেদিনের প্রতিশোধ নিলেন? না, একদমই না। আসতে পারি? আরে ভাইয়া যে, আসো। তুমি ভেতরে আসতে কি পারমিশন নিতে হবে? আমি ভাবছি আবার কেমন ভাইয়া, কোথা থেকে উদয় হলো? আগে কখনো নিজমদের বাসায় দেখিনি। তবুও তোমাদের প্রাইভেসি থাকতে পারে। এরে, উনি আবার কিছু দেখে ফেলেনি তো? আমি রাসেল, নিঝুমের আঙ্কেলের ছেলে। জি আমি। বলার প্রয়োজন নেই, আপনি আরিয়ান। আরও কিছু কথা বলে পরিচিত হচ্ছিলাম। শুধু তোমরা দুজনেই কথা বলবে নাকি আমার সাথেও বলবে? তোর সাথে কথা নাই, তুই একাই থাক। আমি আর আরিয়ান কথা বলছি, তুই চুপ থাক। আঙ্কেল আন্টি রুমে আসলেন। তোদের আবার কি হয়েছে? ভাই বোন ঝগড়া করতেছিস কেন? মা দেখো না, ওনারা দুজন একাই কথা বলছে, আমার সাথে ওনারা একজনও কথা বলছে না। হয়েছে, আমার নামে আর আম্মুর কাছে নালিশ করতে হবে না। আম্মু, আজ আমি যাচ্ছি, অফিসে একটু কাজ আছে, আমি চলে যাচ্ছি। এখন মন ভরে কথা বলে নিস। তাড়াতাড়ি যাও তো। বুঝতে পারছি, আমাকে আর সহ্য হচ্ছে না। ওকে বোন, ভালো থাক, আমি গেলাম। আব্বু আম্মু, আমি আসছি। ঠিকভাবে যাইস। বাবা আরিয়ান, নিজুম অসুস্থ, তাই বলছিলাম তুমি যদি একটু ওর পাশে থাকতে তাহলে ভালো হতো। ঠিক বলেছো তুমি। বাবা আরিয়ান, তুমি থাকো নিঝুমের পাশে, আমরা দুজনে একটু বাসায় যাচ্ছি। বাসায় কত কাজ। ঠিক আছে আন্টি, আপনারা নিশ্চিন্ত হয়ে বাড়ি যেতে পারেন। আঙ্কেল আন্টিও চলে গেলেন, শুধু আমি আর নিজম রয়ে গেলাম হাসপাতালে। আমার এখানে আসা প্রায় দুপুর হয়ে গেল। আম্মু টেনশন করবে, তাই আম্মুকে ফোন করলাম। হ্যাঁ আরিয়ান, কোথায় তুই বাবা? সেই কখন বাসা থেকে গেলি, দুপুরে খাবার খেতে আসবি না? না মা, তুমি খেয়ে নিও। কেন আসবি না? কোনো সমস্যা? না মা, তেমন জটিল কিছু না। আমার এক বান্ধবী অসুস্থ, তাই তার কাছে এসেছি। ওহো, ও এখন কেমন আছে? এখন অনেকটাই ভালো। ঠিক আছে, ভালো থাকিস, আর তোর বান্ধবীর খেয়াল রাখিস। ঠিক আছে মা, তোমাকে বলতে হবে না, এখন রাখছি। কি বলছো? তুমি আমার ভালো মা, আমি তোমার বান্ধবী হই কোন দিক থেকে? সরাসরি আপনি থেকে তুমিতে চলে গেছে। কখন আবার তুই বলা শুরু করে আল্লাহ জানে। আল্লাহ রক্ষা করো আমায়। একজনের মুখে ভালো মা নামটা শুনেছিলাম, তাই গল্পে ব্যবহার করলাম। পাঠকটা কিছু মনে করবেন না। রাগ করো কেন? মা তোমার কথা জানে না। আম্মুকে আগে পড়াতে হবে, তারপর তোমার কথা বলবো। ঠিকই আছে, এবারের মতো মাফ করছি, কিন্তু খুব তাড়াতাড়ি বলবেন। যাক, এবার আপনিতে আসছে। আচ্ছা, তুমি কি খেয়েছো? কখন গেলাম? সকাল থেকেই তো তোমার সাথে আছি। ও, এখন তো কোনো খাবার নেই, ফল আছে, কেটে কেটে খান। ওকে বউ। হাসো কেন? বউ বললেন তাই। বউ বলেছি বলে আসতে হবে?
ঠিক আছে এসো, এবার হাঁক করো। আপনি খান আগে। তুমি আগে খাও, তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো। এবার আপনিও বলেন। আম্মু জোর করে খাওয়ায় আর আপনিও। এত কথা বলো কেন? হাঁ করো। খেতে পারি একটা শর্তে। এখানেও শর্ত? একবার শর্ত দিয়ে প্রতিদিন আইসক্রিম আনিয়ে খেয়েছো, আমি এখন কোনো আইসক্রিম আনতে পারবো না। অন্য শর্ত হলে বলো। না, আইসক্রিম আনতে হবে না, আমাকে আপনার হাতে খাইয়ে দিলেই হবে। সারাদিন দুজনে দুষ্টুমি করে কাটিয়ে দিলাম। ভাইয়া একটু সাইড দিন, রোগীকে ইঞ্জেকশন দিতে হবে। না, আমি ইঞ্জেকশন দিব না, আমার খুব ভয় লাগে। কত বড় একটা সুই দিবে, আমি দিব না ইঞ্জেকশন। ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। ভাইয়া আপনি একটু রোগীকে বোঝান, এটা দিতেই হবে, নাহলে হাতের ব্যথা আরও বাড়বে। আমার হাত ধরো, ব্যথা লাগবে না। আমার হাত শক্ত করে ধরে চোখ বন্ধ করে দিল। নার্স ইঞ্জেকশন দিয়ে দিল। রোগীকে আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো? বা রোগীর সুস্থতে কতদিন সময় লাগতে পারে বলতে পারবেন? আঘাত অনেক গভীর, শুকাতে সময় লাগবে পরে, তবে আপনারা চাইলে কালকে রোগীকে বাড়ি নিয়ে যেতে পারেন। ধন্যবাদ আপনাকে। আঙ্কেল আন্টি ওনাদের মেয়েকে আমার কাছে দিয়ে নিশ্চিন্ত মনে আছেন মনে হচ্ছে, কেননা ওনারা রাতেও আর আসেননি। ফোন দিয়ে বললেন কে এক কাজে ব্যস্ত আছেন, আসতে পারবেন না। কি আর করার, থাকতেই হবে। রাত বাড়ার সাথে সাথে চিন্তা বেড়ে গেল, ঘুমাবো কোথায়? গতকাল রাতে ভালো করে ঘুম হয়নি। এদিকে আবার নিজের হাতের ব্যথা বেড়েছে। আপনি কোথায় থাকবেন স্যার? সেটা তো আমিও ভাবছি। আর শোনো, আমাকে স্যার ডাকবে না, আমি পড়ানো ছেড়ে দিয়েছি। তাহলে ভালো হয়েছে। এবার ঘুমাও। কিন্তু আপনি? আমি চেয়ারে বসে কাটিয়ে দিতে পারবো, এক রাতের ব্যাপার, কোনো সমস্যা হবে না। আমি চেয়ারে হেলান দিয়ে বসে পড়লাম। কি থেকে কি হয়ে গেল? বেডে তাকে দেখে পিচ্ছিটা পিসিদের মতোই জড়সড় হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত মুখটা দেখতে খুব মায়া মায়া লাগছে। কি অদ্ভুত মায়া কাজ করে। এ অবস্থায় কেউ বলবে না যে মেয়ে এত ফাজিল। পার্থক্য শুধু মাঝখানের ঘুম। এসব ভাবতে ভাবতে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং। এই যে স্যার, ওঠেন। মা, ডেকো না তো, একটু পরে উঠবো। সঙ্গে সঙ্গে বুকে কিল পড়া শুরু করলো। তারপর করে উঠে পড়লাম। কি হলো, সকাল সকাল মারছো কেন? আমি এভাবেই ঘুম ভাঙাই। তাই বলে মারবে? কি নিয়ে কথা হচ্ছে? কিছু না আব্বু। আঙ্কেল আর আন্টি দুজনে এসেছেন? এই যে তোমাদের জন্য নাস্তা নিয়ে আসলাম, নাস্তাগুলো খেয়ে নাও। তোমরা নাস্তা করো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। কিছুক্ষণ পরে আঙ্কেল ফিরে আসলেন। তোমরা তৈরি হও, আমি কিছুক্ষণ পরে বাসায় চলে যাব। বাবা, আমারও ভালো লাগছে না, খুব বোরিং ফিল হচ্ছে। তোমরা নাস্তা করে নাও, আমি হাসপাতালের বিল মিটিয়ে আসি। হাসপাতালের ফর্মালিটি পূরণ করে সোজা নিজুমদের বাসায় পৌঁছাতে সময় লাগেনি, কেননা হাসপাতাল থেকে বাসা বেশি দূরে নয়। আঙ্কেল তাহলে আমি আসি? ভেতরে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি আঙ্কেল, বলুন। আগে বাসায় চলো, দুপুর প্রায় হয়ে এলো। দুপুরের খাবার খেয়ে তারপর না হয় বলি। জি, আর কথা বাড়ালাম না। দুপুরে খাবার খেতে বসেছি। অবশ্যই সাথে নিজুম আর মিমো বসেছে। আন্টি খাবার সার্ভ করছেন। আরিয়ান, তোমার সামনে পরীক্ষা, তাই তো? জি আঙ্কেল। আর নিজুমেরও তো সামনে পরীক্ষা। তোমরা দুজন ভালোভাবে পরীক্ষা দাও, তারপর না হয় অন্য কিছু নিয়ে ভাবা যাবে। আর নিজুমেরও এখন প্রাপ্ত বয়স হয়নি। অন্যদিকে আমার বড় মেয়েও আছে, আগে মিমের বিয়ে, তারপর নিজুম। কি বলো তুমি? জি আঙ্কেল, আপনার যেটা ভালো মনে হবে সেটাই করুন। আমি এখন অন্য কিছুতে আর জড়াতে চাই না। আঙ্কেলের কথা শুনে নিজুম অর্ধেক খাবার খেয়ে রুমে চলে গেল। পাগলিটা মনে হয় মন খারাপ করেছে। আমি আসি আঙ্কেল। ঠিক আছে, যাও। তবে যাওয়ার আগে নিজুমের সাথে দেখা করে যাও। আমি নিজুমের রুমের দিকে এগিয়ে গেলাম। পাগলিটা মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার, আমার পাগলিটার মন খারাপ? কি হলো, কথা বলবে না? তাহলে কিন্তু চলে গেলাম। চলে যাওয়ার কথা শুনে আমাকে জড়িয়ে ধরলো। আমার একদম ভালো লাগছে না, আপনাকে ছাড়া একদম থাকতে পারবো না। যেভাবে বলছো মনে হচ্ছে আমি কোথাও চলে যাচ্ছি। আমাদের প্রতিদিনই তো দেখা হবেই, আর ফোনেও কথা হবে। যখন তোমার আমাকে মনে পড়বে তখনই ফোন দেবে। তাহলে এখন আমি যাচ্ছি। এমন মুখ দেখে কিভাবে যাব? একটু হাসো। দেখে শুনে যাবেন, বাসায় পৌঁছেই কল করে জানাবেন। আর কালকে খুব সকালে তাড়াতাড়ি চলে আসবেন। জো হুকুম মহারানী, আপনার সকল আজ্ঞা পালন করব। মনে থাকে যেন। এইবার যান। নিজুমদের বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাড়ির পথে রওনা হলাম। হারিয়ান এসেছিস? হুম। রাতে কোথায় ছিলি? হাসপাতালে। কেন, কি এমন মহান দায়িত্ব ছিল যে হাসপাতালে থাকতে হবে? জানিস আমি কত টেনশনে ছিলাম। সরি মা, বলতে ভুলে গেছি। টেনশন করো না, আমি কি এখনো ছোট আছি? ডক্টর আঙ্কেল না তোমাকে বারণ করেছে টেনশন করতে? ওসব তুই বুঝবি না। ঠিক বলেছ, আমি এসব বুঝি না আর বুঝতেও চাই না। হয়েছে, বুঝেছি।
তুই অনেক পেকে গেছিস। মা, একটু তাড়াতাড়ি ফরমালিন নিয়ে আসো তো। ফরমালিন কেন? এই যে এত তাড়াতাড়ি পেকে গেলাম, ফরমালিন না দিলে আবার পচে যাব, তখন কিন্তু তোমাকেই সবাই পচা ছেলের মা বলে ডাকবে। হয়েছে, আর পাকনামি করতে হবে না। গোসল করে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। না মা, খাবো না, আমি খেয়ে এসেছি। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে রেস্ট নে। ফ্রেশ হয়ে বিছানায় গাইলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। উঠলাম একেবারে বিকেলে। ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখি নিজমের নাম্বার থেকে অনেকগুলো কল আর মেসেজ। আজকে আমার খবর আছে। পাগলে মনে হয় রেগে আগুন হয়ে আছে। দেরি না করে সাথে সাথে ফোন দিলাম। মনে হয় আমার ফোনের অপেক্ষায় ছিল। দেওয়ার সাথে সাথে রিসিভ। সরি পাগলি, ফোন দিতে ভুলে গিয়েছিলাম। সে চুপ করেই আছে। কি হলো, কথা বলছো না কেন? সরি বললাম তো। আরে পাগলি, কাঁদছো কেন? আপনি আমাকে কষ্ট দেন কেন? আমার কত চিন্তা হচ্ছিল, আমি কতগুলো ফোন দিছি। এই চিন্তায় দেখছি আমাকে শেষ করে দেবে। একদিকে চিন্তা করে আম্মু, অন্যদিকে নিজুম। সরি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি। আপনি খুব পচা, আপনি খালি আমাকে কষ্ট দেন। এই দেখো, কান ধরছি, আর কখনো তোমাকে কষ্ট দেব না। সত্যি তো? সত্যি। এখন কি করেন? শুয়ে শুয়ে আমার পাগলিটার সাথে কথা বলি। তুমি কি করো? আমিও শুয়ে আছি। কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, পড়তে হবে। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে আবারও নিজমের সাথে ফোনে কথা বললাম। এভাবেই চলছিল আমাদের জীবন। আম্মু, আঙ্কেল, আন্টি আর নিজমের ভালোবাসা নিয়েই আমার দিন ভালোই কাটছিল। এদিকে নিজমের পরীক্ষা শুরু হলো, অন্যদিকে মিমাপুরও বিয়ে হয়ে গেছে। নিজমের পাগলামো দেখে একটু তাড়াতাড়ি বিয়ে দিতে হলো। অবশ্য এতে কোনো সমস্যা হয়নি, কেননা মিমাপুর কোনো পছন্দ করা ছেলে ছিল না। নিজমের পরীক্ষা শুরু হওয়ার পরে নিজমকে কড়া শাসন করে পড়িয়েছে। তাকে তো আমি সবসময় বই ধরে বসিয়ে রেখেছিলাম। মাঝে মধ্যে নিজম বলতো, আপনি আমাকে আর আগের মতো ভালোই বাসেন না, আপনি খালি বই পড়তে বলেন, আপনি খুব পচা। আমি সব শুনে শুধু হাসতাম। প্রতিদিন পড়াশোনা আর দুষ্টমি তো আছেই। নিজমের পরীক্ষা ভালোভাবেই শেষ হলো। নিজমের পরীক্ষার পরপরই শুরু হলো আমার পরীক্ষা। পরীক্ষার চাপে নিজমকে ঠিকমতো সময় দিতে পারতাম না, তাই পাগলিটা অভিমান করে থাকে। আজ পরীক্ষা শেষ, তাই এসে পাগলিকে ফোন দিলাম। হ্যালো। আমি কারো কলিজা না যে আমার সাথে এতদিন ঠিকভাবে কথা বলে নাই। আমি তার কলিজা হতে পারি না। আমার পরীক্ষা চলছিল পাগলি। পরীক্ষার সময় তোমাকে কল দেব নাকি পড়ায় মন দেব? আমাকেও সময় দিবেন আর পড়াতেও। পরীক্ষা শেষ, এখন সম্পূর্ণ মন তোমাকে দিয়ে বসে থাকবো। এবার খুশি তো? কোথায় আছো? বাসায় কেন? না এমনি, তুমি থাকো, আমি আসছি। সত্যি? ওকে, ফোন রাখলাম, বাই, আমি আসছি। আসেন। একটা রিক্সায় করে এলাম নিজুমদের বাড়ির সামনে। রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে খুশি মনে কলিং বেল বাজিয়ে দিলাম। সাথে সাথে দরজা খুলে গেল। মনে করেছিলাম নিজুম দরজা খুলেছে, কিন্তু না, দরজা খুলেছে তাদের কাজের মেয়ে। আঙ্কেল সোফায় বসে খবরের কাগজ পড়ছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? জি আঙ্কেল, আমিও ভালো। তোমার তো আজ পরীক্ষা শেষ হয়েছে। জি আঙ্কেল। পরীক্ষা কেমন হয়েছে বাবা? জি আঙ্কেল, অনেক ভালো হয়েছে। নিজুম রুমে আছে, যাও দেখা করে আসো। আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে নিজুমের রুমের পাশে এসেই বিনা টিকিটে সিনেমা দেখলাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না, খারাপ কিছু ভাববেন না আবার। আজ নিজুম শাড়ি পরেছে, হালকা মেকআপ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কপালে নীল টিপ, সব মিলিয়ে অপরূপ। আমাকে শাড়ি পরে কেমন লাগছে? একদম ভালো লাগছে না। শাড়িটা সুন্দর না, আর মেকআপে ময়দা সুন্দরীর মতো লাগছে, একদম বাজে। কি, আমাকে শাড়িতে ভালো লাগছে না? তাহলে আর এই শাড়ি পরবই না, এখনই খুলে ফেলবো। আরে শাড়ি খুলছো কেন? থাক না। না, আমি খুলে ফেলবো। আর কি বললেন আমি ময়দা সুন্দরী? আমি মোটেও ময়দা সুন্দরী না, ওকে? আরে রাগ করতেছো কেন? আমি তো মজা করেছি। চলো আজ দুজন মিলে ঘুরতে যাব। সত্যি? হ্যাঁ, আজ প্রথম পাগলিটাকে নিয়ে ঘুরতে যাব। আন্টি আঙ্কেলকে বলে দুজন মিলে ঘুরতে বের হলাম। একটা রিক্সা নিয়ে দুজন মিলে অনেক ঘুরলাম। নিজম আইসক্রিম পছন্দ করে, তাই তাকে আইসক্রিম খাওয়ালাম। কিন্তু আইসক্রিমের পাশাপাশি পাগলি যে ফুচকা পছন্দ করে তা জানতাম না, তবে আজ জানলাম। দুজন মিলে ফুচকাও খেলাম। অনেক ঘোরাঘুরি করে নিজমকে বাসায় নামিয়ে দিয়ে আমি আবার আমার বাসায় ফিরে এলাম। এভাবে চলছিল আমাদের খুনসুটি ভালোবাসা। নিজমের রেজাল্ট দিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছে। আমি যেই কলেজে পড়তাম নিজমে সেই কলেজেই ভর্তি হয়। অবশ্য আমি ভর্তি হতে বলেছি আমার কলেজে, এতে করে কলেজ সময়ে দুজন দুজনকে সময় দিতে পারবো। নিজম কলেজে ভর্তি হয়েছে, ক্লাসও করছে নিয়মিত। আমার রেজাল্ট দেওয়ার সময়ও এসেছে। আর অন্যদিকে বেড়েছে নিজমের অবহেলা। এখন আর আগের মতো সময় দেয় না। ঘুরতে যেতে বললে নানান বাহানা এড়িয়ে যায়। মাঝে মাঝে কথা বলে, তবে অনেক সময় ওয়েটিংয়ে পাই। আস্তে আস্তে আমাদের মাঝে দূরত্ব বাড়ে। এমনই একদিন নিজমদের বাসায় যাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? জি বাবা, আলহামদুলিল্লাহ ভালো।
তুমি কেমন আছো? জি আমিও ভালো। তোমার বাবা মা কেমন আছে? ওনারাও ভালো আছে আলহামদুলিল্লাহ। আঙ্কেল নিজুম কোথায়? বাবা, ও তো কলেজে। ও কোনো দরকার আছে কি? না আঙ্কেল, তাহলে আমি আসি। সে কি বাবা, মাত্র আসলে এখনই চলে যাবে? দুপুরের খাবারটা খেয়ে যেও। না আঙ্কেল, অন্য একদিন নিজুমের সাথে কলেজে গিয়ে দেখা করব। ঠিক আছে বাবা, যাও। আমিও চললাম কলেজের দিকে। নিজুমকে জিজ্ঞাসা করার প্রয়োজন, কেন সে আমাকে অবহেলা করছে। তার জিজ্ঞাসা করতে হয়নি। কলেজে পৌঁছেই আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি। কলেজে পৌঁছে নিজুমকে খুঁজতে লাগলাম। নিজুমকে ক্লাসে পেলাম না। সারা কলেজ ক্যাম্পাস খুঁজেও নিজুমকে পেলাম না। কোথায় গেল? আঙ্কেল তো বলেছিল নিজুম কলেজে এসেছে। মন খারাপ করে ফিরে আসতে যাব, তখনই দেখতে পেলাম একজোড়া কাপল কলেজের পুকুর পাড়ে বসে আছে। কী ভেবে জানি সেদিকে গেলাম, হয়তো মনের টানে, নয়তো সত্যিটা দেখার জন্য আল্লাহ আমাকে সেদিকে নিয়ে যেতে বাধ্য করেছে। হ্যাঁ, এটাই আমার নিজুম। তবে পাশের ছেলেটাকে চিনতে পারিনি। হবে হয়তো কোনো বড়লোক বাবার ছেলে। পোশাক আশাক দেখে আর স্টাইল দেখে তাই বোঝা যাচ্ছে। নিজুম তার কাঁধে মাথা দিয়ে রেখেছে। এটা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। নিজুম এখন আর আমার নেই, তাই হয়তো এত অবহেলা। গাছের আড়ালে দাঁড়িয়ে তাদের কথাগুলো শোনার চেষ্টা করলাম। রায়ান, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আজ হঠাৎ এমন প্রশ্ন? বলো না কতটুকু ভালোবাসো আমায়। আমার জীবনের চেয়েও বেশি। কখনো ভুলে যাবে না তো আমায়? কি যে বলো, তোমাকে ভুলা মানে আমার নিজেকে ভুলে যাওয়া। তাদের কথা শুনে মনে হলো তার অনেক দূর এগিয়ে গেছে। আমি গাছের আড়াল থেকে বের হয়ে শুধু একটা ডাক দিয়েছিলাম, নিজুম। ডাক শুনে নিজুম হকচকে উঠল। স্যার, আপনি এখানে? ছেলেটা কে পাখি? উনি আমার স্যার। আর স্যার ও আমার প্রেমিক। আমাকে দেখেই একদম সাধারণভাবেই বলল। যেভাবে বলছিল মনে হচ্ছিল আমি শুধু তার স্যারই ছিলাম। স্যার, আজ হঠাৎ আপনি এখানে? না, এমনিতেই। অনেকদিন কলেজে আসা হয় না, তাই আজ একটু ঘুরতে আসলাম। আমি আর কিছু বলিনি, ওখান থেকে সরে আসলাম। কিছুক্ষণ পর দেখলাম ছেলেটা নিজুমকে বাইকে করে ঘুরতে নিয়ে চলে গেল। এদিকে আমার সেই নিজুম, যে আমাকে পাগলের মতো ভালোবাসতো, সে আমার একটু অবহেলা সহ্য করতে পারতো না। এই কি আমার সেই নিজুম, যে আমাকে স্যার অন্য কাউকে বিয়ে করবে বলে আত্মহত্যা করতে গিয়েছিল? এসব ভেবে চোখ থেকে দুপুরটা নোনা জল বেরিয়ে এলো। শুনেছি ছেলেদের কাঁদতে নেই, তাই কান্না পেলেও কাঁদতে পারিনি। বুকের ভেতরটা ভেঙে গেলেও কান্না আটকে রাখলাম। আকাশ কালো হয়ে এলো, চারদিকে মেঘ করে। একটু পরে বৃষ্টি নামলো। হ্যাঁ, এবার কাঁদতে কোনো মানা নেই। বৃষ্টিতে ভিজে ইচ্ছে মতো কাঁদলাম, যা কেউ দেখতে পায়নি। বৃষ্টির জলের সাথে চোখের জলও মিশে গেল, যা কেউ দেখতে পায়নি। তবু এই ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম, পাগলিটি কি পেয়েছে আমার কাছে? কিছু ভাঙা স্বপ্ন দেখানো ছাড়া কিছুই দিতে পারিনি তাকে। কি আছে আমার মতো গরিব ছেলেকে বিয়ে করলে কি পেত? সে ভালোই করেছে। আর হয়তো আমাকে ভালোবাসাটা তার আবেগ ছিল। এমন একটা সময় যে আমাকে ভালোবেসেছিল, সেই সময়ে বিবেকের চেয়ে আবেগটাই বেশি কাজ করত। তবে আমাকে যে শক্ত হতে হবে, আমাকে ভেঙে পড়লে চলবে না। কঠিন হৃদয়ের মানুষ হতে হবে। হৃদয়কে করতে হবে পাথরের মতো, না হলে কষ্ট কাটিয়ে উঠতে পারবো না, আর আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। অবশেষে বৃষ্টিতে ভিজতে ভিজতে হেঁটে বাড়িতে পৌঁছালাম। আম্মু জিজ্ঞাসা করছিল আমি কেন ভিজেছি। কোনো উত্তর দিতে পারিনি, শুধু বলেছিলাম এমনি। বৃষ্টিতে ভেজা এবং অতিরিক্ত হাঁটার কারণে কাঁপুনি দিয়ে জ্বর আসে। আম্মু সেবা যত্ন সুস্থ হতে বেশি দিন লাগেনি। অবশেষে আসলো অপেক্ষার ফল। হ্যাঁ, আমার রেজাল্ট দিয়েছে, আর আমি অনেক ভালো রেজাল্ট করি। সেদিন আমার অনেক খুশি লেগেছিল, কিন্তু বুকের মাঝে একটা শূন্যতা আমায় করে করে খাচ্ছিল। এতদিন নিজুমকে মিস করিনি তা নয়, প্রচুর মিস করেছি। প্রতিটা মুহূর্তে মিস করেছি। এভাবে আর চলতে পারে না। প্রতিটা মুহূর্ত নিজুমের স্মৃতি আমাকে কষ্ট দিতে থাকলো। তাই সিদ্ধান্ত নিলাম এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাব। তবে পড়ালেখার উদ্দেশ্য নয়, নিজেকে প্রতিষ্ঠিত করে তোলার উদ্দেশ্যে। এই শহরে থাকলে কিছুই করতে পারবো না। নিজুমের স্মৃতিগুলো আমায় তিল তিল করে কষ্ট দেবে, আর নিজেকে শেষ করে দিতে ইচ্ছা হবে। যদিও ইচ্ছে ছিল আরও পড়াশোনা করব, কিন্তু তা আর হলো না। বর্তমান অবস্থা চিন্তা করে চাকরি করার সিদ্ধান্ত নেওয়া। বর্তমানে চাকরির বাজারে অনেক খারাপ অবস্থা যাচ্ছে। আজ থেকে 5 বছর আগেও সরকারি চাকরি ছিল সোনার হরিণ, কিন্তু বর্তমানে দেশে বেকার বেড়ে যাওয়ায় সরকারি চাকরিগুলো সোনার হরিণে পরিণত হয়েছে। বর্তমানে শতকরা 70 থেকে 72% প্রতিষ্ঠানে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়। আমার প্রশ্ন ওখানে না, আমার প্রশ্ন এখানে। আপনারা যদি সবসময় অভিজ্ঞতা সম্পন্ন লোকই নেবেন, তাহলে প্রতি বছর যারা ডিগ্রি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান হতে বেরোচ্ছে তারা কোথায় যাবে? কেউই মায়ের গর্ভে অভিজ্ঞতা সম্পন্ন হয়ে তারপর জন্মগ্রহণ করে না, তাদের অভিজ্ঞতা সম্পন্ন করে নিতে হয়। আর যদি মামা খালুকে ধরে কোনো রকম একটা চাকরি জোগাড় করাও যায়, তবে তার বেতনও হয়
12 থেকে 15 হাজার টাকা, যেখানে জীবনে পড়ালেখা না করেও যে কোনো একটা কাজে অভিজ্ঞতা সম্পন্ন হলে তার বেতন হয় 40 থেকে 50 হাজার টাকা। এই সকল বাস্তবতা চিন্তা করে চাকরি করার সিদ্ধান্ত। তবে মনে মনে একটা জেদ পুষেছি, আর সেটা হলো নিজম যদি এত ভালোবাসার পরে আমাকে ভুলে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমাকেও পারতেই হবে। অবশেষে বুকের মাঝে একটা শূন্যতা আর হাহাকার নিয়ে, সাথে কিছু স্মৃতি আর অনেকগুলো কষ্ট নিয়ে পাড়ি জমালাম ঢাকা শহরে। অবশ্য বেশি কাঠখড় পোড়াতে হয়নি। রেজাল্ট ভালো হয়, এক বড় ভাইয়ের কারণে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কিছুটা ভালো পদে চাকরি হয়ে যায়। কাজ ভালো করায় এবং রেকর্ড ভালো থাকার কারণে বছর শেষে একটা ছোটোখাটো প্রমোশনও পেয়ে যাই। চলতি বছরের মাঝামাঝি আমার সিনিয়র অফিসার মারা যাওয়ায় নতুনভাবে নিয়োগের ঝামেলা এবং আমি তার সহকারী হয় এবং দ্রুত কাজের অভিজ্ঞতা সম্পন্ন হয় ও পারফরমেন্স ভালো থাকায় অফিস কর্তৃপক্ষ আমাকে মৃত ব্যক্তির পদে প্রমোশন করিয়ে দেয়, সাথে বেতনও বৃদ্ধি পায়। অফিস থেকে থাকার জন্য বাড়ি এবং অফিসে যাওয়া আসার জন্য গাড়ি দেওয়া হয়, যা মিরাকেলের চেয়ে কম নয়। যা এটা শুধু গল্পেই সম্ভব, বাস্তবে তা নয়। একটা মিরাকেল আমার জীবন পাল্টে দিল। দেখতে দেখতে কেটে গেল 3টি বছর। 3 বছর পরে আজ আমার বাড়ি আছে, গাড়ি আছে, বাবা মাও আছে, শুধু নেই আমার কলিজা। তার শূন্যতা সবসময় অনুভব করি। এই 3 বছরে তাকে মিস করিনি তা নয়, প্রতিটা মুহূর্তে ফিল করেছি তাকে। আমি যেভাবে তাকে মিস করি, সে কি আমাকে সেভাবে মিস করে? হয়তো না। সে হয়তো এখন বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত, অন্যের জীবন গুছিয়ে দিয়েছে, শুধুমাত্র আমার জীবনটাই অগোছালো। তারপরেও কেন যেন মনে হচ্ছে নিজেও আমার অপেক্ষায় আছে। এই 3 বছরে একবারও নিজ বাড়িতে যায়নি। বাবা মা গিয়েছিল অনেকবার, আমাকে যেতে বলেছিল, কিন্তু যাইনি, কারণ ওখানে আমার আর নিজমের অনেক স্মৃতি রয়েছে যেগুলো আমাকে প্রচুর কষ্ট দেবে। তাই ইচ্ছে করে যাইনি। আমি চাইনি আর স্মৃতিগুলো মনে করে নিজেকে কষ্ট দিতে। থাক না, কিছু সম্পর্ক অপূর্ণ। প্রতিটি সম্পর্ক পূর্ণতা পায় না, পূর্ণতা পেতে নেই। প্রতিটি সম্পর্কে পূর্ণতা পেলে, সম্পর্কের পূর্ণতা পেলে আমাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধাও কমে যাবে। কিন্তু আমরা অতীতকে যতই লুকানোর চেষ্টা করি না কেন, একদিন অতীত ঠিকই সামনে চলে আসে। আমার বেলাও ঠিক তাই হয়েছে। একদিন অফিস থেকে ফিরছিলাম, হঠাৎ আঙ্কেলকে মানে নিজমের বাবাকে দেখতে পেলাম। মনে প্রশ্ন জাগলো, উনি হঠাৎ এখানে কেন? মনে হলো এদিক সেদিক তাকিয়ে কিছু একটা খুঁজছে। গাড়ি পার্কিং করে দ্রুত ওনার কাছে গেলাম। কেমন আছেন আঙ্কেল? কথা শুনে ফিরে তাকালেন। চেহারায় বিষণ্ণতার মধ্যেও হাসি ভাবটা দেখা গেল। মনে হলো অনেক দামি কিছু পেয়ে গেছে। আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছেন। আবারও জিজ্ঞাসা করলাম, কেমন আছেন আঙ্কেল? তাই কি মনে করে ঢাকায় আঙ্কেল? শুধু কি প্রশ্ন করে যাবে, বাসায় নিয়ে যাবে না? ও দুঃখিত আঙ্কেল, চলুন। আঙ্কেলকে নিয়ে গাড়িতে উঠে ড্রাইভ করতে শুরু করলাম। হয়তো আঙ্কেল আমার গাড়ি দেখে কিছুটা অবাক হলেন, হয়তো ভাবছেন এত অল্প সময়ে কিভাবে কি। তা আঙ্কেল হঠাৎ শহরে কি মনে করে? এসেছি একটা কারণে। তা বাবা, বিয়ে করেছো? কি যে বলেন আঙ্কেল, বিয়ে আর আমি এই জীবনে আর বিয়ে করা সম্ভব নয়। তা বাবা, হঠাৎ এলাকা ছেড়ে নিজ বাসা ছেড়ে চলে এলে যে? সে অনেক বড় কাহিনী, কোনো একদিন সময় করে বলবো। আমি সব জানি। মানে? নিজুম আমাকে সব বলেছে। তাহলে তো হয়ে গেল। তা আঙ্কেল নিজম ভালো আছে? ভালো আর থাকতে দিলে কই? কেন আঙ্কেল? যেহেতু আপনি সব জানেন, তাহলে নিশ্চয়ই এটাও জানেন যে নিজম ভালো থাকার জন্যই আমি আমার জন্মভূমি ছেড়ে এসেছি। তুমি যা ভাবছো তার কিছুই হয়নি। তাহলে? হঠাৎ একদিন নিজুম কান্না করতে করতে বাড়ি ফেরে। কান্না করার কারণ জিজ্ঞেস করলে আমাকে সব কিছু খুলে বলে। ও বলে যে তোমার আর নিজুমের মাঝে রায়ান কিভাবে প্রবেশ করে। আমার মেয়েটা তার ভুলের জন্য প্রাপ্য শাস্তি পেয়েছে। রায়ান ছেলেটা ভালো না, বড়লোক বাবার বখাটে ছেলে। সে একসাথে অনেকের সঙ্গে রিলেশন করে। আমার মেয়েটাও ধোঁকা খেয়েছে। সেদিন আমার মেয়েটা তার ভুল বুঝতে পারে, তারপর থেকেই তোমাকে খুঁজতে থাকে, কিন্তু পায়নি। সবশেষে মেয়েটা আমার কাছে একটা জিনিসই চেয়েছিল, তার আরিয়ান স্যারকে। কিন্তু আমি আমার মেয়েটার শেষ চাওয়াটা পূরণ করতে পারিনি। হাত দিয়ে চোখের পানি মুছলেন। আবার তিনি বলতে শুরু করলেন, অনেক খুঁজেছি তোমায়, কিন্তু পাইনি। শেষ আমার মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে, নিজেকে আবদ্ধ ঘরের অন্ধকার বন্দি করে রেখেছে। এখন একমাত্র তুমিই পারো আমার মেয়েটাকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। এভাবে বলবেন না আঙ্কেল, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আঙ্কেল বোধহয় আমার কথায় সন্তুষ্ট হননি, আমার দিকে অন্যরকম চাহা নিতে চেয়েছিলেন। গাড়িতে আর কথা হয়নি। বাড়িতে ঢোকার সাথে সাথে আম্মু, বাবা তুই এসেছিস? হ্যাঁ মা। তোর সাথে উনি কে? চট্টগ্রামে থাকাকালীন একটা ছাত্রীকে পড়াতাম। ইনি হচ্ছে ওর বাবা।
আমার আর নিজমের মধ্যকার সম্পর্কের কথা বাবা মা কেউ জানে না। আঙ্কেল, উনি আমার মা। আচ্ছা মা, তোমরা কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, যা। রুমে এসে ফ্রেশ হতে গেলাম। শাওয়ার সেরে ভাবনায় ডুব দিলাম। তার মানে আমার ভাবনাই সঠিক ছিল। নিজম এখন আমার অপেক্ষায় আছে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মু এবং আঙ্কেলের সাথে আব্বু যোগ দিয়েছেন। আরিয়ান, এসব কি শুনছি আমি? নিচে নামতে আম্মু শব্দ কানে এসে লাগলো। আম্মুর কথা শুনে বোঝা যাচ্ছে আঙ্কেল সব কিছু আব্বু আম্মুকে বলে দিয়েছে। যদি কিছু শুনে থাকো তাহলে ঠিকই শুনেছ। এতটা স্বার্থপর কিভাবে হলি তুই? আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না? আম্মু জানানোর প্রয়োজন হলে ঠিকই জানাতাম। আমি তো তোর বন্ধুর মতো ছিলাম, আমাকে একবার জানাতে পারতি। জানিয়ে কোনো লাভ হতো না আম্মু। যা হবার হয়েছে। আমি এখন নিজুমকে আমার ঘরের ছেলের বউ হিসেবে দেখতে চাই, এবং খুব দ্রুত। তাহলে আর কি, তোমরা যা চাইছো তাই হবে। যদিও নিজমকে আপন করে নেব ভেবেছি, তবুও মনে মনে সিদ্ধান্ত নিয়েছি নিজমকে ছোটোখাটো একটা শাস্তি দেব। বেমানির কারণে ছোটোখাটো একটা শাস্তি তো তার প্রাপ্যই। পরের দিন অফিসে গিয়ে জরুরি প্রয়োজনে ছুটি নিয়েছি। স্যারও আমার এক কথায় ছুটি দিয়েছেন, কেননা তিনি ভালো করে জানেন যে গত 3 বছরে বিনা প্রয়োজনে আমি একদিনও ছুটি নিইনি। অফিস থেকে বাসায় এসেই সবাইকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। চট্টগ্রামে পৌঁছতে প্রায় রাত হয়ে গেল। শহরটা অনেক পাল্টে গেছে। মানুষ পাল্টাতে 2 দিন লাগে না, আর এটা তো শহর। তাও আবার পুরো 3 বছর পরে দেখছি। আঙ্কেলকে ওনার বাড়ি পৌঁছে দিয়ে আমি, আমার বাবা মা, আমরা আমাদের বাড়িতে উঠলাম। বাড়িতে অনেক ধুলো জমে গেছে। রাতটা কোনোরকম পার করে সকালে নিজমদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমি একা, বাবা আর মা পরে আসবে। আরিয়ান বাবা, বসো। নিজমদের বাড়ি পৌঁছানোর পরেই, জি আঙ্কেল, নিজম কোথায়? নিজুম, মা আমার, দেখ কে এসেছে, তোর আরিয়ান স্যার। বাবা, তুমি কিন্তু বড্ড মিথ্যেবাদী হয়ে গেছো। আমি দরজা খুলবো না, আর কিছু খাবোও না। নিজমকে আবার আঙ্কেলকে এসে বলতে যাবেন, আঙ্কেলকে থামিয়ে আমি ডাক দিলাম, নিজম। প্রথমবারে দরজা না খুলে আবারও ডাক দিলাম। এবার দরজা খুলে এসে বুকে ঝাঁপিয়ে পড়ল। এমনভাবে তাকাচ্ছে যেন আমি তা বিশ্বাসই হচ্ছে না। জোরে ধরেই চোখের পানিতে আমার শার্ট ভিজিয়ে দিল। যদিও তাকে শাস্তি দেবো ভেবেছিলাম, কিন্তু পাগলিটাকে দেখার পর সেই ইচ্ছে মাটি চাপা দিয়ে দিয়েছি। পাগলিটা চোখের দিকে তাকিয়ে রাগ অভিমান সব হারিয়ে গেছে। যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকেন তাহলে তাকে কখনোই শাস্তি দিতে পারবেন না, কেননা তার চোখের দিকে তাকালে তার প্রতি মনে যতই রাগ অভিমান দুঃখ থাকুক না কেন, সব এক নিমিষে পানি হয়ে যাবে। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন। পাগলিটা একদম শুকিয়ে গেছে, আর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। নিজমকে ফ্রেশ হতে আসতে বললাম, কিন্তু সে যাবে না। বোধহয় এখনো বিশ্বাস করতে পারছে না যে আমি এসেছি। একটু চোখের আড়াল হলেই বোধহয় হারিয়ে যাব। সাথে করে নিয়ে ফ্রেশ করালাম। আমাকে একদম চোখের আড়াল করতেই চাইছে না। অনেক কষ্ট করে আবার টেবিলে নিতে পারিনি। অবশেষে বাধ্য হয়ে আন্টিকে বলে রুমে খাবার নিয়ে আসালাম। নিজাতে খাইয়েও দিলাম। আঙ্কেল আন্টিকে বলে নিজমকে নিয়ে ঘুরতে বেরোলাম। সারাদিন আমাকে একটু চোখের আড়াল করেনি। ঘোরাঘুরি করে সন্ধ্যায় নিজমদের বাড়ি ফিরে এলাম, কিন্তু আমি আমার বাড়ি যেতে পারিনি। মনে হচ্ছে আবারও আমাকে হারিয়ে ফেলার ভয় কাজ করছে তার মনে। এক পর্যায়ে বাধ্য হয়েই নিজমদের বাড়ি থাকতে হলো। সারা রাত পাগলিটা আমার বুকে মাথা গুজে জড়িয়ে ধরেই ঘুমিয়েছিল। পাগলিটাকে আজ দ্বিতীয়বারের মতো ঘুমন্ত অবস্থায় দেখতে পেলাম। মাঝরাত পর্যন্ত তাকিয়েছিলাম মায়াভরা মুখটার দিকে। সকালে ঘুম থেকে জেগেই মায়াভরা মুখটা দেখতে পেলাম। পাগলিটা আমাকে জোরে ধরে শুয়ে আছে। নাড়াচাড়া করতেই জেগে ওঠে, আবারও শক্ত করে বুকে জায়গা করে নিল। একটু বেলা হতেই আব্বু আম্মু আসলেন। অবশেষে সিদ্ধান্ত হলো নিজম আর আমাকে একসাথে বাঁধা হবে। হ্যাঁ, অবশেষে আমি আমার পাগলিটিকে ফিরে পেলাম। 2 পরিবারের সুখ ফিরে এলো। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। এত বিয়ে বাসর ঝামেলা এসবের কি দরকার? গল্প তো সব ফিনিশিং হয়ে গেল, আপনাদেরও তো সব বোঝা হয়ে গেছে। তো গল্পটা এখানেই শেষ। তো কেমন হলো গল্পটা অবশ্যই বলবেন। আর আমার এই বোকা ছাত্রীকে কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন। যদি কখনো বিয়ে শাদী না করি, বিয়েটা না হয়, তাহলে আপনাদের কাউকে দিয়ে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের গল্পে। আল্লাহ হাফিজ।